কাজ করতে গিয়ে একটা জিনিস দেখেছি যে একই বিষয় হয়তো রাজনৈতিক অবস্থান বা আদর্শ ভেদে একই প্রজন্মের দুই মানুষের দুরকম কথা। আত্মানং বৃদ্ধি বইটার বিষয় হচ্ছে যে 21 বা 22 বছর বয়সে একটি ছেলে পূর্ববঙ্গে তার নিজের বাড়ি খুঁজতে যাচ্ছে বাংলাদেশে। আমি কখনোই বিশ্বাস করি না যে যে সময়টায় বা যে সালে আমি জন্মেছি তখন থেকে জার্নি শুরু, কারণ আমি যখন বড় হচ্ছি বা আমাকে যারা বড় করছেন বা যে সংস্কৃতির মধ্যে যে আচার রীতির মধ্যে আমি বড় হচ্ছি তার মধ্যে আরও তার ইতিহাসের অতীতেরও বিভিন্ন উপকরণ চলে আসছে এবং জায়গা ভেদে এই উপকরণগুলো আলাদা। আমি যদি আমাকে জানতে চাই সেটা শুধুমাত্র আমার বা আমার দুই এক প্রজন্ম আগের দিয়ে তো হবে না। আমি চেষ্টা করেছি আমার পরিবারের শিকড় ধরে 250-300 বছর পিছিয়ে যেতে, বিভিন্ন ডকুমেন্ট ঘেটে, বংশলতিকা ঘেটে। আমি যদি ফিজিক্যালি বাংলাদেশে গিয়ে দাঁড়াতাম, আমার ভাষা শুনে আমি যে মানে পশ্চিমবঙ্গের নাগরিক সেটা আইডেন্টিফাই করা একটু শক্ত হতো, কারণ আমি ওখানকার ডায়ালেক্টেও স্বচ্ছন্দ, ওখানকার একটা জেলার ডায়ালেক্ট। কোনো হিন্দি ভাষী যদি আমার শহরে বা আমার রাজ্যে আমার সঙ্গে হিন্দি ভাষায় কোনো প্রশ্ন করেন বা ইয়ে করেন, আমি দৃঢ়ভাবে বাংলায় কথা বলি। দিল্লিতে বা ইয়েতে বিভিন্ন গবেষণার ক্ষেত্রে ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া বা অন্যান্য বিভিন্ন সংস্থায় ফোনে কথা বলা শুরু করলে তারা যখন হিন্দিতে বাক্যালাপ করার চেষ্টা করেন বা প্রথমে ফোন করেই প্রথম বাক্যটা হিন্দিতে ছোড়েন, আমি বিপরীত বাক্যটি ইংরাজিতে ছড়ি, ফলে তারা ইংরাজিতে আসতে বাধ্য হন। স্বর্গে হুলুস্থুলু মর্তে জোকার, বইন ভাইয়েরে দেয় দ্বিতীয়ার ফোঁটা, ভাই না যাইও জমের দুয়ার, যমুনায় ফোঁটা দিয়া রাখছিল ভাইয়েরে, আমি ভাই ফোঁটা দিয়া রাখলাম তুমারে, জমের দুয়ারও দিয়া কাঁটা, ভাই হইল বেফই গুটা। সেই বিষয় দেখুন, এইটাকে একদিক দিয়ে নারীর মনস্তত্ত্ব মায়া বলে রোমান্টিসাইজ করা যায়, কিন্তু সেটা তো বিষয় না। বাস্তব হচ্ছে যে প্র্যাকটিস এতদিন ধরে হয়ে এসেছে, আপনি যে গ্রামগঞ্জের কথা বলছেন সেখানে সেই প্র্যাকটিসটা ভেঙে বেরোনোর পরিসরই তৈরি হয়নি এখনো, তারা সেই গতানুগতিকতাতেই বিশ্বাসী। আর ব্যারাকপুরের তো নাম মনে হয় চাণক, যে নামটা ওটা কি মানে জব চাণকের কিছু নাকি? না, জব চাণকের সঙ্গে কোনো সম্পর্কই নেই। জব চাণক আসার বহু আগের থেকে চাণক ছিল। তবে এই গঙ্গার বেল্টের মানে ভাগীরথীর পূর্ব পাড়ের আমাদের আশেপাশের জায়গাগুলো যদি ধরতে হয় তাহলে পানিহাটির মতো ঐতিহাসিকভাবে সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ জায়গা খুব কমই আছে। মানে আমি অধিকারী নই হয়তো কোনো বিষয়ে, আমি হয়তো একটা স্কেল পর্যন্ত জানলাম, আমার থেকে যিনি বেশি চর্চিত তিনি হয়তো আরও ওপরের স্কেল পর্যন্ত জানেন, কিন্তু তিনি যেটা জানলেন সেটাই যে আলটিমেট, সেইটাও দাবি করার কোনো উপায়। বর্তমান সময় থেকে অন্তত 50 বছরের একটা গ্যাপ থাকুক। কাজেই এখন যদি ইতিহাস কোনো ছাত্রছাত্রী পড়ে, তারা এই 2025-এ দাঁড়িয়ে তারা 71-এর নকশাল আন্দোলন পড়ুক, মুক্তিযুদ্ধ পড়ুক, ইমার্জেন্সি পড়ুক ইন্দিরা গান্ধীর, সেইখানে সে থেমে যাক। সিঙ্গুর নন্দীগ্রাম এখন ইতিহাস হওয়ার উপযুক্তই হয়নি। আপনি যেটা বললেন সঠিক ইতিহাস, সেই সঠিক ইতিহাসের বিষয়টা ভ্যারি করে কিন্তু তার বিশ্লেষণের মধ্যে দিয়ে। ডকুমেন্ট তথ্য, যেটা তথ্য তো এদিক ওদিক হতে পারে না, ফ্যাক্ট বা ঘটনাক্রমের এদিক ওদিক হতে পারে না। একটা ঘটনা ঘটেছে সেটাকে বিভিন্ন জন বিভিন্নভাবে দেখতে পারে, সেই ব্যাখ্যাটা রাইট উইং একভাবে করবে, লেফট উইং একভাবে করবে, কিন্তু তুমি ঘটনাটা যদি ছাত্রছাত্রীদের পড়াও তাতে তো ক্ষতি নেই। সেইটাই যদি তুমি মুছে দাও তাতে ইতিহাস একটা সময়কে খুবলে তুলে নেয়। নমস্কার, আমি ডাক্তার গৌরব রায়। আর্টপোর্ডের নতুন পর্বে আজকে আমাদের প্রধান অতিথি কবি ও লেখক শ্রী তন্ময় ভট্টাচার্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং স্বাগত আমাদের আর্টপোর্ডে। প্রথমে আপনার ছেলেবেলার কথা জানতে চাইব আর কি, মানে আপনার কবিতা পড়া বা আপনার যে ইতিহাস চর্চা, সেটা কি ছেলেবেলার তার কোনো প্রভাব ছিল নাকি না আপনার স্বতঃপ্রণোদিত হয়ে ইতিহাসের দিকে আসা বা সংস্কৃতি নিয়ে চর্চা এই দিকটা? কবিতা বলতে ছেলেবেলায় তো সেই অর্থে বর্তমান যে আধুনিক কবিতা, যে সময়ের কবিতা বলতে আমরা যা চর্চা করি বা পড়ি, ছেলেবেলায় তো সেই সবের কাছাকাছি আসার সুযোগ হয়নি। ছেলেবেলায় কবিতা পাঠ বলতে রবীন্দ্রনাথ, নজরুল এবং স্কুল পাঠ্য যা যা ছিল ইত্যাদি। তাছাড়া আমি প্রায় ক্লাস 4-5 থেকেই মানে কবিতা লেখার চেষ্টা করতাম। সেই কবিতা হয়তো হতো না, ছন্দবদ্ধ কিছু লাইন হতো, তবে ছন্দের জ্ঞান, মাত্রার জ্ঞান তখন থেকেই আস্তে আস্তে গ্রো করছিল। ফলে কবিতার চর্চা একটা মোটামুটি
ছিলই, যদিও সেগুলো প্রকাশযোগ্য না, কহতব্যও নয়, কিন্তু নিজের মতো লিখতাম আর কি। সেটা একটা সময় এসে 2012-13 সালে এসে সেটা পত্রপত্রিকায় প্রকাশ হতে শুরু করে, তারপর থেকে প্রকাশ্য লেখালেখি শুরু। ছেলেবেলার কবিতার সঙ্গে সংযোগ বলতে এইটা বলতে পারেন। আর ইতিহাস সেই অর্থে যে খুব ছিল তা না, মানে ডাইরেক্টলি তো ছিলই না। ইতিহাসের প্রতি আগ্রহ জন্মানোটা মূলত বিভিন্ন গল্প উপন্যাস পড়ে। কাজেই বাংলা সাহিত্যের প্রচুর গল্প উপন্যাসের অনেক প্রভাব আছে আমার ইতিহাসের প্রতি ভালো লাগা জন্মানোর জন্য। কাজেই পুরোটাই সেই বয়সের উপযুক্ত এবং সেই বয়সের অ্যাভেলেবল যে সমস্ত কবিতা বা গল্প উপন্যাস আছে সেগুলোর সূত্রেই আস্তে আস্তে বয়স বাড়তে বাড়তে ভালো লাগার শুরু। আচ্ছা, আমাদের বাংলায় উপন্যাসের মধ্যে যেগুলো মানে দেবেশ রায়ের তিস্তাপাড়ি বৃত্তান্ত বা তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মণের, সেগুলো কি আপনাকে কখনো প্রভাবিত করেছে? হ্যাঁ, করেছে, কিন্তু সেগুলো যে বয়সটার কথা হচ্ছে, শৈশব বা প্রথম কৈশোর, সেই বয়সে তো এগুলোর মুখোমুখি আসা হয়নি। সেই বয়সে আমার হীরামানিক জল বিভূতিভূষণে প্রচণ্ড প্রভাব বিস্তার করেছিল। মানে ইতিহাসও যে একরকম আকর্ষণীয় অ্যাডভেঞ্চারাস বিষয় হয়ে উঠতে পারে সেটা ওই উপন্যাসটা না পড়লে, এবং সেই সঙ্গে স্কুল পাঠ্য বইপত্র খুবই কিন্তু তারপরও দেব সাহিত্য কুটিরের বেশ কিছু বই ছিল ইতিহাস কেন্দ্রিক, সেগুলো পড়ছি। তারপর স্কুলে ইতিহাসে যদি ভালো নাম্বার পাই সেটা একটা পরোক্ষ, বাংলা ইতিহাসে ভালো নাম্বার পেলে সেটা একটা পরোক্ষ উৎসাহ দিচ্ছে যে হয়তো বিষয়টি আমার আয়ত্তে, সেখান থেকে আরও বেশি গভীরে প্রবেশ করা। এইভাবেই আর কি বাংলা বা ইতিহাস দুটো ভাষার ক্ষেত্রে একটা বয়সের পর থেকে এইভাবে ঘনিষ্ঠতা যোগ করছে। তাহলে আপনার প্রথম বই বেলঘড়িয়ার ইতিহাস সন্ধানে, তো সেই বইয়ের প্রস্তুতি পর্ব একটু জানতে চাইবো আপনার কাছে। প্রস্তুতি পর্ব বলতে আমার জন্ম বেড়ে ওঠা বেলঘড়িয়াতেই। আমি মোটামুটি 2011-12 সাল থেকেই বেলঘড়িয়ার বিভিন্ন মানুষ কিংবা বেলঘড়িয়ার বিশেষ করে লাইব্রেরিগুলো, সেই লাইব্রেরিগুলোতে গিয়ে খোঁজ নিচ্ছিলাম যে বেলঘড়িয়ার ইতিহাস সংক্রান্ত এমন কি বই আছে, কি প্রবন্ধ আছে। আমাদের বেলঘড়িয়ার একটাই মানে পুরনো লাইব্রেরি, পেরিমোহন লাইব্রেরি, তারা খুব বেশি যে ডকুমেন্ট দিতে পেরেছে তা নয়। তারপর আমি দেখছি বেলঘড়িয়ায় বিভিন্ন 2-4টি পুরনো বাড়ি আছে, পুরনো মন্দির আছে, কিন্তু সেগুলোকে, বা আমার বাড়ি বা পরিবার যেহেতু প্রায় 50-এর দশক থেকে বেলঘড়িয়ায় আছে, তৎকালীন বেলঘড়িয়ায় বিভিন্ন ঘটনা কাহিনী টুকটাক শুনছি, কিন্তু সেগুলোকে যাচাই করে নেওয়ার মতো বা ডকুমেন্টেড করার মতো কিছু নেই। কাজেই আমার যখন কলেজ শেষ হলো 2015 সালে, তার অব্যবহিত পরেই আমি নিজে চেষ্টা করলাম যে দেখা যাক যে যতটুকু পাচ্ছি, হয়তো লাইব্রেরিতে প্রচুর ঘেটে 2-1টা প্রবন্ধ পেলাম 20-30 বছর আগের, এইরকম যতটুকু পাচ্ছি সেগুলো জড়ো করে একটা আখ্যান তো না, মানে তথ্যভিত্তিক একটা কোনো ন্যারেশন দাঁড় করানো যায় কিনা। প্রথমে ঘেটে ঘুটে দেখা গেল যে হয়তো বা মানে 16 পাতা 20 পাতার একটা লেখা দাঁড়াবে, তার বেশি কিছু হয়তো হবে না, কিছুই পাচ্ছি না। তারপর আস্তে আস্তে ফিল্ড ওয়ার্ক করতে করতে, পুরনো মানুষজনদের সাথে কথা বলতে বলতে, আরও গভীরভাবে বিভিন্ন ডকুমেন্ট খুঁজতে খুঁজতে, বাইরের ডকুমেন্ট খোঁজা, সমস্ত কিছু করে মোটামুটি, এবং যেটা খুব জরুরি সেটা হচ্ছে বিভিন্ন প্রাচীন পরিবার এবং মানুষদের সঙ্গে মুখোমুখি হওয়া, তাদের সাথে কথা বলা। তাদের প্রায় 90% মানুষই এখন আর বেঁচে নেই। মানে 2015-য় তারা ছিলেন, হয়তো তাদের তখন 80-82 বছর বয়স, এখন প্রায় সকলেই চলে গেছে। তারা ধরুন 1920-1930-এর দশক থেকে দেখছেন আর কি বদলটা। সেই সব মানুষদের সঙ্গে কথোপকথন, তাদের সামনাসামনি আসা ইত্যাদি, বেশ কিছু প্রবন্ধ পেয়েছি, যেটা বললাম বই কোনো ছিল না, প্রবন্ধ, এই সব মিলিয়ে আস্তে 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 কাজটা গড়ে উঠেছিল। মাঝখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে মানে আমাদের যে স্মৃতির সঙ্গে আপনার যে কটা প্রবন্ধ পেয়েছেন আর কি, তার ইতিহাস কতটা ফারাক বা আলাদা কতটা? আলাদা খুব একটা কিছু না। আচ্ছা, যেটা হয়েছে, যাদের স্মৃতি পেয়েছি তাদের অধিকাংশই লেখক নন, মানে এই প্রবন্ধগুলোর রচয়িতা নন। আর যারা প্রবন্ধগুলোর রচয়িতা ছিলেন এমন 2-1 জন, তাদের বয়স তখন প্রায় 84-85 বছর মতো। কাজেই তারা সেগুলো রিকল করার বা খুব একটা বলার অবস্থায় ছিলেন না। তবে
কাজ করতে গিয়ে একটা জিনিস দেখেছি যে একই বিষয় হয়তো রাজনৈতিক অবস্থান বা আদর্শ ভেদে একই প্রজন্মের দুই মানুষের দুরকম কথা। মানে কেউ ধরুন কংগ্রেসের মানুষ, তিনি একটা বিষয়কে একভাবে দেখেছেন, কেউ হয়তো বামপন্থায় বিশ্বাসী, তিনি একটা বিষয়কে আরেকভাবে দেখেছেন। এই জিনিসগুলো হয়েছে, এগুলোর থেকে একটা মধ্যপন্থা বা দুজনেরই দৃষ্টিভঙ্গি তুলে ডকুমেন্টেড করে রাখা, এইভাবে এগোনো গেছে। এরপরে আমরা চলে আসি আত্মানং বৃদ্ধি বইটার কথা। আত্মানং বৃদ্ধি লেখার সঙ্গে আপনার যে প্রস্তুতি পর্ব চলেছে সেটার ব্যাপারে একটু জানতে চাইবো আপনার কাছে। আত্মানং বৃদ্ধি আমার খুবই কাছের একটা বই, এবং এই বইয়ের লেখার প্রস্তুতি পর্ব যদি ধরতে হয় তাহলে সেটা আমার জন্ম থেকে ধরতে হবে। মানে আচ্ছা, আত্মানং বৃদ্ধি মানে বইটার কিছুটা অটোবায়োগ্রাফিক্যাল খানিকটা, এবং আত্মানং বৃদ্ধি বইটার বিষয় হচ্ছে যে 21 বা 22 বছর বয়সে একটি ছেলে পূর্ববঙ্গে তার নিজের বাড়ি খুঁজতে যাচ্ছে বাংলাদেশে। যে দিনটায় গিয়েছিলাম সেই দিনটা ছিল 2017-র 15ই আগস্ট, মানে ঠিক দেশভাগের 70 বছর পূর্তিতে। এখন বিষয় হচ্ছে আমার পরিবার কিশোরগঞ্জের, ওখান থেকে এসেছিলেন, ফলে আমি আমার জন্ম থেকে আমার 20 বছর বয়স পর্যন্ত আমার ঠাকুমাকে পেয়েছি। সেইখান থেকে দেশের বাড়ির কথা, দেশের বাড়ির গল্প ইত্যাদি শুনে শুনে বড় হয়েছি, প্রচুর অ্যানেকডোট, এবং সবচেয়ে বড় কথা সেখানকার যে ডায়ালেক্ট, সেটাও আমার আয়ত্তে। বাড়িতে বলি ময়মনসিংহের ডায়ালেক্ট, তখন তো কিশোরগঞ্জ জেলা ছিল না, ময়মনসিংহ জেলা সাব ডিভিশন। ময়মনসিংহের ডায়ালেক্ট সেটাও আমার আয়ত্তে, এবং দেশের বাড়ির কথা, তার ঠিকানা ইত্যাদি ইত্যাদি শুনতে শুনতেই বড় হওয়া। কাজেই যদি আত্মানং বৃদ্ধি লেখার বা ভাবনার প্রস্তুতি ধরেন তাহলে সেটা ছেলেবেলার থেকেই প্যারালালি হচ্ছে, তীব্র হয়নি কখনো। কিন্তু ঠাকুমা প্রয়াত হন 2014 সালে। তারপর 2017 সালে আমি একাই যাই আর কি, যাই বাসে করে ইত্যাদি, ঢাকা হয়ে। তাগিদটা কিভাবে, মানে আমাকে যে খুঁজে তাগিদ হচ্ছে একাধিক তাগিদ। আমি কখনোই বিশ্বাস করি না যে সময়টায় বা যে সালে আমি জন্মেছি তখন থেকে জার্নি শুরু। কারণ আমি যখন বড় হচ্ছি বা আমাকে যারা বড় করছেন, বা যে সংস্কৃতির মধ্যে, যে আচার রীতির মধ্যে আমি বড় হচ্ছি, তার মধ্যে আরও তার ইতিহাসের অতীতেরও বিভিন্ন উপকরণ চলে আসছে, এবং জায়গা ভেদে এই উপকরণগুলো আলাদা। কাজেই আমার পরিবার যদি বর্ধমানের মানুষ কালেকটিভ স্মৃতির একটা 100 বার, স্মৃতির, আমার পরিবার যদি বর্ধমানের মানুষ হতেন তাহলে আমি যেভাবে বড় হতাম, আমার পরিবার ময়মনসিংহের মানুষ, আমি সেইভাবে বড় হব স্বাভাবিকভাবে, সার্বিকভাবে। কাজেই সেইটা তো একটা ফারাক আছে, সেই সংস্কৃতি, সেই ভাষা। সবচেয়ে বড় কথা, আমি বাঙালি, আমি কলকাতার ভাষাই আমার প্রধান ডায়ালেক্ট, কিন্তু সেটাই তো আমার একমাত্র জ্ঞানের জায়গা না। আমি তো আরেকটা ডায়ালেক্টেও স্বচ্ছন্দ, সেটাকে কেন অস্বীকার করবো? সেটাও তো আমারই বাংলা ভাষা। কাজেই সব মিলিয়ে আপনি যেটা বললেন কালেকটিভ স্মৃতি, যেটা প্রজন্মবাহিত হয়ে আমার মধ্যে এসেছে, কাজেই আমি যদি, বইটার নাম কেন আত্মানং বৃদ্ধি, নিজেকে জানা, আমি যদি আমাকে জানতে চাই, সেটা শুধুমাত্র আমার বা আমার 2-1 প্রজন্ম আগের দিয়ে তো হবে না। আমি চেষ্টা করেছি আমার পরিবারের শিকড় ধরে 250-300 বছর পিছিয়ে যেতে, বিভিন্ন ডকুমেন্ট ঘেটে, বংশলতিকা ঘেটে ইত্যাদি ইত্যাদি। সেইভাবে আমি বুঝতে চেয়েছি যে কোন বিবর্তনের ধারা ধরে আজকে আমি এসে পৌঁছলাম। কাজেই সেইটা, কিছু ডকুমেন্ট তো আমার বাড়িতে ছিল, সেগুলো দেখে ঘেটে ঘরে বসে কিছু কাজ হয়ে যায়। আবার কিছু কাজ থাকে যেটা না গিয়ে করা যায় না। আমি অন্যের মুখে যেটা শুনেছি, সেটা যদি আমি নিজে সেই স্থানে গিয়ে উপস্থিত না হতে পারি, আমি সেই ভূগোলটা যদি নিজের চোখে না দেখতে পারি, যাত্রার অভিজ্ঞতাটা যদি আমার নিজের না হয়, তাহলে আরেকজনের ছেড়ে আসার অভিজ্ঞতাটা আমি বুঝবো কী করে? এই জায়গার থেকেই খুঁজতে খুঁজতে যাওয়া, গিয়ে জায়গাটা লোকেট করা, এবং সার্বিকভাবে 3টে ফেজে বইটা বিভক্ত। একটা ফেজ হচ্ছে প্রাথমিক দেশভাগ সংক্রান্ত পারিবারিক স্মৃতিচারণ বা কমনলি দেশভাগ। দ্বিতীয় ফেজে হচ্ছে আমার পরিবারের অতীত বা ইতিহাস অনুসন্ধান, পূর্ববঙ্গ কেন্দ্রিক। তৃতীয়টা হচ্ছে সম্পূর্ণই আমার নিজের যাওয়া, নিজের অভিজ্ঞতা, কি পেয়েছি না পেয়েছি।
পুরোটা নিয়েই আর কি আত্মনাম বৃদ্ধি, যেটা এক অর্থে হয়তো আমার মনে হয় আমার নিজের শুধু শিকড় সন্ধান, তো সবাই বলবে নিজের অস্তিত্ব, মানে যে আমি হয়ে উঠেছি তার পেছনে তো শুধু আমার জীবৎকালের বর্তমান নয়, তার অনেক অতীতেরও সূত্র আমার মধ্যে এসে পড়েছে, সেইগুলোকে একবার চিনে নিতে চাওয়ার চেষ্টা। সবচেয়ে বড় যে আবেগ সেটা তো বটেই, যে নিজেকে জানার। হ্যাঁ, মানে আমার পরিবার দেশভাগের পর কত বছর, তখন 70 বছর ছিল, এখন সেটা 78 বছর এই পারে, কিন্তু তার আগে তো 200-250 বছর একটা জায়গায় ছিল, সেটাও তো ইতিহাস আমাদের বাড়ি বলেই চিহ্নিত করতো। সেটা কেমন ছিল সেটা, কারণ আমি বেলঘড়িয়াতেই জন্ম হওয়া, বড় হওয়া, আমার কোট আনকোট কোনো দেশের বাড়ি নেই যেখানে আমি দেশের বাড়ি বলে যেতে পারি। যে দেশের বাড়িটা আছে সেটা দেশভাগ নামক একটি ঘটনার ফলে ভিন্ন একটি দেশে গিয়ে পড়েছে, সেখানে তো নিয়ত যাতায়াত সম্ভব না বাস্তব কারণেই, কিন্তু একবার দেখে আসা, চিনে আসা, সেটা একরকম বাড়ির সূত্রে, পরিবারের সূত্রে নিজেকে জানাই। এই সময় আত্মানং বৃদ্ধি শুরু করলে কি আরো সমস্যা পেতে হতো মনে হয় আপনার? এই সময় আত্মানং বৃদ্ধির কাজটা এই সময় এই বয়সে দাঁড়িয়ে হলে হয়তো আমি আত্মানং বৃদ্ধি লিখতামই না, কারণ ওই বয়স, তার পারিপার্শ্বিকতা, তার বয়স যেহেতু একটা 21-22 বছরের একটি ছেলের কোনো বিষয় নিয়ে আবেগ, আর আজকে আমার বয়স 31 বছর, আবেগের মানে যে আবেগ লেখার মধ্যেও সেটা ফুটে উঠেছে, বা যে তাগিদ আমাকে তাড়িয়ে নিয়ে গিয়েছিল, সেইটা হয়তো এখন অত উচ্চকিত হতো না, এবং এখন যদি লিখতামও ব্যাপারটা অনেকটা নৈর্ব্যক্তিক হতো, মানে আমিকে ছিন্ন করে লিখতাম, যেটা আমার পরবর্তী কাজগুলোর ট্রেনিং আমাকে দিয়েছে, যে ব্যক্তিকে সরিয়ে রেখে বিষয় এবং তার বিশ্লেষণের মধ্যে। আর আপনি যে প্রশ্নটা করছেন, যদি এই কাজটা এখন করতেই হতো, তো গত বছর থেকে এখন অবধি বিভিন্ন রাষ্ট্রীয় যে সমস্ত ঘটনাবলী ঘটছে, দু দেশের কিছু মানুষের মনে অন্য দেশ সম্পর্কে যে ধ্যান ধারণা তৈরি হচ্ছে, তাতে ভাষা নিয়ে যে সন্ত্রাসটা হচ্ছে, মানে কম বেশি আর কি, মানে বাংলা বললে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে আর ডায়ালেক্ট শুনে আর কি, সেটা মানে এই সময় করলে অনেকটাই মনে হয় বেগ পেতে হতো, মানে আত্মানং বৃদ্ধির বলছি আর কি। বা যদি অন্য কোনো আমি যদি ফিজিক্যালি বাংলাদেশে গিয়ে দাঁড়াতাম, আমার ভাষা শুনে আমি যে মানে পশ্চিমবঙ্গের নাগরিক সেটা আইডেন্টিফাই করা একটু শক্ত হতো, কারণ আমি ওখানকার ডায়ালেক্টেও স্বচ্ছন্দ, ওখানকার একটা জেলার ডায়ালেক্ট, যে সেইটা লোকে, সেটা বিষয় না, কিন্তু হ্যাঁ মানে হয়তো আমি খানিকটা নিরাপত্তাহীনতায় ভুগতাম। আর আপনি যে কথাটা বললেন যে ভাষা দিয়ে বাংলাদেশি দাগিয়ে দেয়া হচ্ছে, যে মানে দিল্লি যেটা করার চেষ্টা করছে, সেটা শুধু বাংলাদেশি কেন, দিল্লির যে লোকেরা তারা তো আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের ডায়ালেক্টও চেনে না। কেউ যদি ওই ডায়ালেক্টে আজকে দাঁড়িয়ে কথা বলে, তাদের কিভাবে আইডেন্টিফাই করবে? কাজেই এটা ওদের বাংলা ভাষার সম্পর্কে যদি গভীর জ্ঞান না থাকে, তাহলে কে ফরিদপুরের ডায়ালেক্টে কথা বলছে আর কে মেদিনীপুরের যায় আসে না। আর কেউ যদি বলেও, কোনো মানুষ যদি ঢাকার বা ফরিদপুরের বা খুলনার ডায়ালেক্টে কলকাতায় বা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কথা বলো, তাতে অন্যায়টা কি? কারণ তারা যে ডায়ালেক্টটা বহন করে এসেছে সেটা তো একটা ইতিহাসের ধারাবাহিকতার সূত্রে এসেছে, দেশভাগ, একাত্তর, তৎপরবর্তী কারণে, বিভিন্ন কারণে। ফলে যদি বলেও থাকে বাংলা কোট আনকোট ওদের মতে বাংলাদেশি ডায়ালেক্ট, তাতেও কোনো আপত্তি দেখি না। আমাদের বাঙালিতে একটা প্রবণতা আছে, এটা অন্য সূত্রে বলছে, অন্য প্রসঙ্গ, মানে অন্য ভাষার সঙ্গে, ভাষাভাষীর মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে বা হিন্দি ভাষীর সঙ্গে কথা বলার ক্ষেত্রে আমরা সহজেই বাংলাটাকে ব্যাক সাইডে রেখে আমরা চেষ্টা করি যে হিন্দি ভাষীতে কথা বলতে, হিন্দি ভাষায়। তো এটা আপনার মানে কি মনে হয়, মানে আপনার মতামত কি? না, আমি নিজে একটা জেদাজেদিই করি, সেটা হচ্ছে ধরুন কোনো হিন্দি ভাষী যদি আমার শহরে বা আমার রাজ্যে আমার সঙ্গে হিন্দি ভাষায় কোনো প্রশ্ন করেন বা ইয়ে করেন, আমি দৃঢ়ভাবে বাংলায় কথা বলি। দিল্লিতে বা বিভিন্ন গবেষণার ক্ষেত্রে ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া বা অন্যান্য বিভিন্ন সংস্থায় ফোনে কথা বলা শুরু করলে তারা যখন হিন্দিতে বাক্যালাপ করার চেষ্টা করেন বা প্রথমে ফোন করেই প্রথম বাক্যটা হিন্দিতে ছড়েন, আমি বিপরীত বাক্যটা ইংরাজিতে ছড়ি, ফলে তারা ইংরাজিতে আসতে বাধ্য হন। তোমার মাতৃভাষাও নয়, যদি এমন কোনো জায়গা হয় তোমার মাতৃভাষাও নয়, আমার মাতৃভাষাও নয়, নিরপেক্ষ একটা ভাষায় কথা বলবো।
রাষ্ট্রভাষা বলে যেটা হচ্ছে সেটাও একটা মানে রাষ্ট্রভাষা বলে তো কিছু নেই, না সরকারি ভাষা আছে, অফিসিয়াল হিন্দি আর ল্যাঙ্গুয়েজ, ইংরাজি। সেটা হ্যাঁ, মানে অফিসিয়াল, মানে Official। কেজো ভাষা। হ্যাঁ। আর সরকারি ভাষা 22টা আছে, তার মধ্যে বাংলাও বাংলা পড়ে। হচ্ছে। কাজেই সেটা। আর হ্যাঁ, আমি মনে করি কোনো মানুষ যদি জীবিকার সূত্রে কোনো জায়গায় গিয়ে দীর্ঘদিন থাকেন এবং তিনি মানুষকে সার্ভিস দেন, সেক্ষেত্রে তার সেই অঞ্চলের ভাষাটা জেনে রাখা দরকারি। কোনো হিন্দিভাষী মানুষ ধরুন 4-5 বছর পশ্চিমবঙ্গে আছেন, তার অন্য পশ্চিমবঙ্গে ব্যবসা করছেন বা তার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে সার্ভিস দেওয়া, সেটা বেসরকারি হতে পারে, সরকারি হতে পারে। সার্ভিস দেওয়া মানেই তো জনগণের সঙ্গে তার কমিউনিকেশন হবে। সেক্ষেত্রে তিনি কেন ধরে নেবেন যে তার ভাষা আমরা জানবো? যাকে তিনি সার্ভিস দিচ্ছেন তার ভাষা জানাটা তার দায়। এরপরে আমার যে বইটা নিয়ে জানার খুব ইচ্ছে সেটা হচ্ছে দেশভাগ এবং। তো দেশভাগ এবং নিয়ে যদি আপনি একটু মতামত, মানে প্রসঙ্গ বা তার প্রস্তুতি পর্ব সেটা বলুন। দেশভাগ এবং বইটা হচ্ছে মূলত পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার বাঙালি কবিদের কবিতায় দেশভাগ কিভাবে ধরা দিয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার একটা সংকলন। এবং সেই সঙ্গে প্রায় 300 জন কবির কবিতা আছে এবং সেই সঙ্গে 40 গানও আছে। এবং পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত দেশভাগ কেন্দ্রিক বা দেশভাগ বিষয়ক কবিতার এখনো অবধি সম্ভবত সবচেয়ে বড় সংকলন ওটা। আমি চেষ্টা করেছিলাম বিভিন্ন প্রজন্মের কবিদের কবিতায় দেশভাগ ঘটনাটি কীভাবে মানে আমার প্রজন্মের কবিরাও আছেন, আমার সবচেয়ে ছোট যার কবিতা রয়েছে এই সংকলনে তার জন্ম 2002 সালে, আর সবচেয়ে সিনিয়র যিনি তার জন্ম 1877 সালে। মানে 1947 এবং তৎপরবর্তী সময় থেকে যত কবিতায় দেশভাগের প্রসঙ্গ এসেছে সেগুলো সব তো ধরা যায়নি, মানে যতগুলো অ্যাভেলেবল তাতেও প্রায় আপনার কিছু না হলেও 450-500টা কবিতা। এই কাজটা করার চেষ্টা করেছিলাম, দেখার চেষ্টা করেছিলাম যে কবিতার হাত ধরে দেশভাগকে আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি, কীভাবে চিনতে পারি। এবং বাংলা কবিতায় দেশভাগ বিবিধভাবে ছাপ ফেলেছে, কিন্তু মুখ্যত 5-6 জন যারা সরাসরি দেশভাগের শিকার, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ প্রমুখ, তাদের কবিতায় কিছুটা তারাপদ রায় ইত্যাদি, তাদের কবিতাই মূলত আলোচিত হয়। যে তার বাইরেও বহু কবি রয়েছেন যারা হয়তো কেউ প্রত্যক্ষভাবে দেশভাগ দেখেছেন, কেউ তার 1 প্রজন্ম বা 2 প্রজন্ম পরের মানুষ, বিভিন্ন জেনারেশনের কাছে দেশভাগটা কীভাবে ধরা দিয়েছে এইটা কবিতার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করেছিল। তাই এই কবিতা আহরণ পর্বটা কি, মানে কিরকমভাবে হয়েছিল? মানে এত কবি প্রায় এটা হয়েছে বিবিধভাবে। এক হচ্ছে আমার নিজের কাছে প্রচুর কবিতার বইয়ের কালেকশন আছে, সেগুলো ঘেটে উদ্ধার করা, অন্যদের বিভিন্ন অনলাইন বিভিন্ন আর্কাইভ ঘেটে উদ্ধার করা, আরও 2-1 কবি যাদের কবিতার কালেকশন খুব ভালো কবিতার বইয়ের, তাদের লাইব্রেরিগুলোকে ব্যবহার করা, বহু কবির সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা, তাদের নক করা যে এই সংক্রান্ত আপনাদের কোনো প্রকাশিত কবিতা আছে কি না, প্রকাশিত বা গ্রন্থিত থাকলে সেগুলো সংগ্রহ করা। এইভাবে সব মিলিয়ে সম্ভাব্য, বা কেউ হয়তো আমি কাউকে বলেছি, তিনি হয়তো তার পরিচিতদের নক করে আরও 3-4 জনের এনে দিলেন। এইরকমভাবে বিভিন্ন পুরোটা জোগাড় করা গেছে। তো না যে জমের দুয়ারের প্রস্তুতি পর্ব বা তার কিভাবে শুরু হয়েছিল, এইটাও বলতে গেলে প্রায় একই সূত্রে বলতে পারেন যে নিজের পরিবার থেকেই। কারণ আমরা না যাইয়ে জমের দুয়ার হচ্ছে ভাইফোঁটা কেন্দ্রিক একটি বই। আমাদের চারপাশে ভাইফোঁটার যে মন্ত্রটা শুনি আমরা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমার পরিবারে আমার ঠাকুমা আমাকে যে মন্ত্রটা বলে ভাইফোঁটা দিতেন সেটা এই প্রচলিত মন্ত্রের থেকে আলাদা। সেটা একবার পড়ে শোনাচ্ছি, তাহলে বোঝানো সুবিধা হবে। সেটা ছিল: স্বর্গে হুলুস্থুলু মর্তে জোকার, বইন ভাইয়েরে দেয় দ্বিতীয়ার ফোঁটা, ভাই না যাইও জমের দুয়ার, যমুনায় ফোঁটা দিয়া রাখছিল ভাইয়েরে, আমি ভাই ফোঁটা দিয়া রাখলাম তুমারে,
জমের দুয়ারও দিয়া কাঁটা, ভাই হইল বেফই গুটা। বাহ, একদম এটা অন্য। হচ্ছে অন্য, এটা কিশোরগঞ্জের আমাদের গ্রামের। এটা আমি জন্ম থেকে শুনছি, বেশ শুনছি ঠিক আছে। হুম, আমার ধারণা ঠাকুমা এটা দিচ্ছে দেশ ওপার থেকে নিয়ে এসছে, হয়তো ওপারে এই মন্ত্রটা প্রচলিত ছিল, আর আমার দিদিরা কলকাতার যেটা প্রচলিত সেটাই দেন। তারপর আমি আমার দিদার কাছে একবার ফটো নিতে গেলাম, দিদা যে মন্ত্রটা বললেন সেটা আবার আমার ঠাকুমার মন্ত্রের ভার্সানের থেকে আলাদা। শিলের বাড়ি তুলের বাড়ি, ভাই না যাইও জমের বাড়ি, সকালে দ্বিতীয়া বিকালে নিতিয়া, ভাই না কইর জমের ঘরের চিন্তা, আমি দিলাম চন্দনের ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, আমি দিলাম ঘিয়ের ফোঁটা, জমের দুয়ারে হউক কাদা, ইত্যাদি ইত্যাদি। তখন আমি যখন একই মানে আচারের দুটো ভিন্ন মন্ত্র বা ছড়া বলুন পেলাম, তখন আমার স্ট্রাইক করলো তাহলে নিশ্চয়ই জায়গা ভেদে আরও আলাদা। বিভিন্ন ভার্সান পাবো। এটা সম্ভবত 2016-17 সালের কথা। তখন আমি খোঁজা শুরু করলাম যে আমি দুটো পেয়েছি, একটা কিশোরগঞ্জের আর একটা হচ্ছে প্রপার ময়মনসিংহ সদরের। দুটো তো পেলাম, তাহলে অন্যান্য জেলায় আর কি কি খোঁজ করা যায়। এই করে যারা ওপার বাংলার থেকে এপার বাংলায় এসছেন সেই সব পরিবারের মধ্যে খোঁজ লাগানো শুরু করলাম। লাগাতে লাগাতে এরকম বিভিন্ন জেলা, কখনো কুমিল্লা, কখনো চট্টগ্রাম, কখনো সিলেট, কখনো বিক্রমপুর, খুলনা, এরকম ঢাকা, এগুলো মানে বিভিন্ন পরিবার মানুষের সঙ্গে ইন্টারাকশন করে তাদের আপনারা কি বলে ফোটালেন, এবং সেইখান থেকে উঠে এলো একটা বিপুল ভাণ্ডার। এই বই অন্তত 26টা বা 27টা ভার্সান আছে একই মন্ত্রের। মূল কথা ওইটাই, ভাইয়ের বাবাদের দম ফোটা ইত্যাদি। তার 27টা ভার্সান বিভিন্ন জেলায়, আবার একই জেলায় বিভিন্ন রকম ভার্সান জায়গা ভেদে বা পরিবার ভেদে। রূপকগুলো নিশ্চয়ই আলাদা হবে, মানে সেই স্থান ভেদে হয়তো ক্ষেত্র বিশেষে মূল কথা একটাই, কিন্তু ক্ষেত্র বিশেষে যেমন আমি প্রথম মন্ত্রটা বললাম ভাই হোক বেফই গুটা। বেফই হচ্ছে এক ধরনের ফল, যে ফলটা স্বাদ তিতো, মানে ভাই এত তিতো হোক যে জমের অরুচি হয়। আচ্ছা, এক জায়গায় এটা মানে হচ্ছে সেটা সেই জায়গায় ফল, মানে সেই জায়গার। হ্যাঁ, ওটা আমার কিশোরগঞ্জে আমি ঠাকুমাকে জিজ্ঞেস করলাম বেফই কি, বেফই হচ্ছে এক ধরনের ফল তিতো যাতে ভাই হয়। আচ্ছা, এক জায়গায় আছে নাইল্লা আলী তিতা, ভাই হোক আমার নাইল্লা আলী তিতা। নাইল্লা আলী খোঁজ নিয়ে জানলাম নাইল্লা আলী হচ্ছে পাট গাছের গোড়া। পাট গাছের গোড়া নাকি খুব তিতো হয় তার মতো। আর এইটা তো অহরহ আছে যে ভাই হোক নিমের মতো তিতা। কাজে জায়গা ভেদে স্থান ভেদে এরকম বিভিন্ন বৈশিষ্ট্য ঢুকে গেছে। আমি একটা উদাহরণ দিলাম, আরও উদাহরণ আছে। কোথাও গিয়ে বলছে যে ভাই বাঘের মুখে পড়ো না, সেখান থেকে বাঘকে রূপক অর্থ দেখা যেতে পারে, আবার এইটাও বোঝা যেতে পারে সেই অঞ্চলে মানে বাঘের উৎপাত ছিল সেইটার থেকে। কাজে এই জায়গা ভেদে একই মন্ত্রের মধ্যে বিভিন্ন আঞ্চলিক উপাদান লুকিয়ে আছে। মূলত সেটা অবজার্ভ করার চেষ্টা করেছিলাম সেই বইয়ে। তা ছাড়াও আনুষঙ্গিক আরও পরবর্তীতে জুড়েছি বিভিন্ন আগুপিছু। সেটা হচ্ছে যে ভাইফোঁটার উৎস, ভাইফোঁটা জিনিসটা কোথার থেকে এলো, বেদ পুরাণ থেকে শুরু করে তারপর ভাইফোঁটার রিলেটেড বিভিন্ন বিষয় আশয়। ভাইফোঁটার মেলা বলে একটা বিষয় হয়, রবীন্দ্রনাথের ভাইফোঁটা, বাংলার বাইরে অন্যান্য জায়গায় ভাইফোঁটা ভিন্ন নামে প্রচলিত, সেটা কীভাবে ধরা যায়, এবং ভাই ছাতু বলে একটু যেটা ততটা চর্চিত নয় এবং সে অর্থে ওয়েল ডকুমেন্টেড নয়, সেইটাকেও যেহেতু আমি আমার পরিবারে দেখেছি, সেইটাকেও একটা অধ্যায় এই বইয়ে রেখে দেওয়ার চেষ্টা করেছি। এটা পুরোটাই সবসময় আমরা দেখছি ভাইয়ের কনটেক্সটেই আসছে। বোনের কনটেক্সটে বা বোন ফোঁটা ইদানিং কিছু চালু শব্দ, কিন্তু বোনের মঙ্গল কামনা উল্টো দিক থেকে আমরা মনে হয় না পেয়েছি বলে। না, সেই অর্থে যদি চলে আসা আচার বলেন তাতে ঘাটতে গিয়ে সত্যিই পাইনি। এবং মানে পেট্রিয়ার্কিয়াল আর্কিটাইপ একটা সবসময় থাকছে। এবং সেটা শুধু ভাইফোঁটার ক্ষেত্রে না, আমি বাংলার বিভিন্ন ব্রতগুলো নিয়েও কিঞ্চিত পড়াশোনা করেছি, তাতেও প্রায় কোথাও নেই। কারণ এগুলো সবই নারীদের পালনীয়। নারীরা করছে হয় কিছু মানে ব্রত স্বাভাবিকভাবে বড় স্কেলে যদি দেখি, কিছু করছে নিজের জন্য বা পরিবারের সন্তান বা স্বামী, ভাই, বাবা ইত্যাদিদের জন্য। আর নিজের জন্য যেটা করছে সেটাও যে খুব আহামরি নিজের জন্য না, আমি যেন ভালো বর পাই, ভালো সন্তান হয়, এই সবই আর কি। কাজেই নিজেরটা বাদ রেখে তারপর অন্যের মঙ্গল কামনায় সেটা কাজেই সেটা এই এই পুরুষতান্ত্রিকতার ছাপ তো রয়েছে একপাক্ষিক পুরো। এবং মানে গ্রামে আমার ডাক্তারি করার সূত্রে বা এমনি যখন লোক পোস্টিং হয়েছে আর কি,
তো তখন দেখেছি মানে নিজে অ্যানিমিক বা নিজে রক্তাল্পতায় ভুগছে, কিন্তু সন্তান এবং স্বামীর জন্য সবচেয়ে ভালো খাবারের পার্ট বা সেটা রেখে দিচ্ছে আর কি। সেই বিষয়টা দেখুন, এইটাকে একদিক দিয়ে নারীর মনস্তত্ত্ব মায়া বলে রোমান্টিসাইজ করা যায়, কিন্তু সেটা তো বিষয় না। বাস্তব হচ্ছে যে প্র্যাকটিস এতদিন ধরে হয়ে এসেছে, তার আপনি যে গ্রামগঞ্জের কথা বলছেন সেখানে সেই প্র্যাকটিসটা ভেঙে বেরোনোর পরিসরই তৈরি হয়নি এখনো। তারা সেই গতানুগতিকতাতেই বিশ্বাসী, মানে অন্যের ভালো হোক কিন্তু প্যারালালি আমার নিজের ভালোটাও যে বুঝতে হবে, সেই চেতনাটা ইয়ে না। মানে নিজে উপবাস থেকে বা নির্জলা থেকে ক্লাসিক মানে নারী সারা জীবন ত্যাগই করে যাবে, ওই ভাবনাটা এখনো অনেক ক্ষেত্রেই গেড়ে বসে আছে। সেটার থেকে না বেরোনো গেলে উল্টো দিকে নারীকে নিয়ে সাহিত্য, মানে নারীর ব্রত আর কি, শুধু নারী ভালো থাকুক বা এই বিষয় নেই সেরকম আছে বেশ কিছু, সেগুলো আছে। সেগুলো হচ্ছে দেখতে সুন্দর হোক, রূপবতী হোক, ইত্যাদি ইত্যাদি, সেই জাতীয় ব্রতও আছে। এবং মানে পরোক্ষে সেটা নারীর কিনা বলা যাবে না, মানে স্বামীর মঙ্গল হোক, সন্তানের মঙ্গল হোক, ভালো সন্তান। সেই ধরনের স্ক্রিপচার বা সেই ধরনের টেক্সট কি খুব বহুল তো নয়, খুব কমই, অপ্রতুলই বলা যায়। মানে কোনগুলো নারীর মঙ্গল কামনায় লেখা হয়েছে বা এরকম নারীর উদ্দেশ্যে বা নারী পালন? লোকজ ব্রতগুলোর ক্ষেত্রে সেরকম খুবই কম। যে কয়েকটা আছে, ধরুন কি রূপ হলুদ ব্রত বা ইত্যাদি ইত্যাদি, সেগুলো হচ্ছে ওই যেন রূপ খোলে দেখতে ভালো হয় ইত্যাদি। আমার বাংলার ব্রত কবিতার বইয়ে একটা কবিতা আছে, আদর সিংহাসন। আদরে চেয়েছ তাকে, ব্রতে আঁকো সমস্ত জীবন, সিংহাসন থেকে নেমে ছুঁয়েছে নিবিড় ধুলোবালি। জীবন সার্থক হলো, ঋতু হলো বন্ধ কিছু কাল। ও জল বাংলার মেয়ে, তোমাকে প্রদীপ করে জ্বালি। সে আলো কাহার মুখে ফুটে ওঠে পৌরুষ স্বভাব, তোমার সলজ্জ স্নানে কে চোখ রেখেছে অধিকারী। সিঁথের বিন্যাস ধুয়ে ফের পরো, গুঁড়ো ঝরে যায়, যেভাবে আমিও জানি চাওয়া মাত্র ঝরে যেতে পারি। আপাতত আছি ঢের, ঝোড়ো হয়ে, অন্ধকার হয়ে, তোমাকে নিষ্ঠুর দেখি। কাকে চাও ব্রতের শিকার? সকলে প্রস্তাব রাখে, সকলে আদরে বেঁধে ফেলে, অথচ তোমার চাওয়া কণামাত্র অবহেলা তার। যেজন হেলায় রাখে যেন সেও অন্য কারো ব্রতে নিজের অস্তিত্ব খোঁজে, না পেয়ে সিঁদুর হয়ে ফোটে। এর পরের বই আপনার বেশ একটা বৃহৎ কাজ, যেটা এক্সটেন্সিভ ওয়ার্ক, সেটা হচ্ছে বাংলা কাব্য মানচিত্রে মানে গঙ্গা তীরবর্তী জনপদ এবং তার যে পুরো বিষয়টা। তো সেটার প্রস্তুতি পর্ব একটু জানতে চাইব আপনার কাছে। আলাদা করে এটার প্রস্তুতি পর্ব চিহ্নিত করা মুশকিল, তার কারণ আমি যখন সেই 2015-16 সালে বেলঘড়িয়ার ইতিহাসের কাজ করছিলাম, সেইটার প্রয়োজনেই আশেপাশের জনপদগুলো চেনা দরকার ছিল, সেই সূত্রেতেও করেইছি। কিন্তু স্পেসিফিক্যালি আর বিভিন্ন বইয়ে, সাহিত্যের ইতিহাস ইত্যাদি বইয়ে আপনি দেখবেন মূলত দুটি উল্লেখ থাকে। এক হচ্ছে বিপ্রদাস পিপলাইয়ের মনসামঙ্গল আর মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল, এই দুটোই গঙ্গা তীরবর্তী জনপদের পথের বিবরণ ইত্যাদি থাকে। এখন মজাটা হচ্ছে পড়াশোনা বেসিক খানিকটা ছিলই, কিন্তু টু দি পয়েন্ট এই দুটো উপাদান কাব্য আর মানচিত্রকে কেন ধরতে চেয়েছিলাম সেটা একটা ইন্টারেস্টিং কারণ আছে। সেটা হচ্ছে আমি পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনায় একটা পুঁথি খুঁজে পেয়েছিলাম। মানে পুঁথি নিয়ে আমার সামান্য 2-4টে কাজ আছে। সেই পুঁথিতে একটা পুঁথি কিছুতেই আইডেন্টিফাই করতে পারছি না, মানে আগু পিছনেই মাঝের একটা পাল। সেই একটা কাব্যের লাইন, সেই লাইনটা ধরে খুঁজতে 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 গিয়ে আন্দাজ হলো যে সেটা দ্বিজ মাধব বলে একজন কবি ছিলেন ষোড়শ শতকে, তার লাইন। তারপর ওই সূত্রে দ্বিজ মাধবকে পড়তে পড়তে আবার দেখলাম যে দ্বিজ মাধবের যে কাব্য মঙ্গলচণ্ডীর গীত, তাতে একইভাবে গঙ্গা তীরবর্তী গঙ্গার দুপাশের অঞ্চলগুলোর বিবরণ আছে যাত্রাপথ প্রসঙ্গে। সেই থেকেই আমার মাথায় এলো যে তাহলে যতগুলো বাংলা কাব্যে আমি যে নির্দিষ্ট একটা অঞ্চল নিয়ে আমি কাজ করেছি, উত্তরে ত্রিবেণী আর দক্ষিণে কলকাতা, এর মধ্যেখানে যতগুলো কাব্যে এই জনপদগুলোর উল্লেখ আছে, একদিকে পড়ছে হুগলি জেলা, একদিকে পড়ছে
বর্তমানে আর কি উত্তর 24 পরগনা। এই ক্লাসে সেই কাব্যগুলো একত্রে জড়ো করে সময় ধরে সাজানো যাক এবং সেগুলো বিশ্লেষণ করা যাক, যে কখন কোন কাব্যে কোন জায়গাটা গুরুত্বপূর্ণ হচ্ছে, কোনটা হারিয়ে যাচ্ছে ইত্যাদি। এবং সেই সঙ্গে আমি পাকড়াও করলাম মানচিত্রকেও, কারণ কাব্যের যে জিনিসগুলো সেগুলো বাঙালি কবিদের দৃষ্টিভঙ্গি, বাংলার নিজস্ব, আর মানচিত্র হচ্ছে ইউরোপীয়দের। প্রথমে পর্তুগিজরা, তারপর ধীরে ধীরে ডাচরা, ফ্রেঞ্চরা, ইংরেজরা এবং অন্যান্য আরও বেশ কয়েকটি জাতিরও রয়েছে। এবং সেইটাও কাছে পিঠের সময় 50-100 বছরের পরিসর থেকে ওদেরও মানচিত্র আঁকা শুরু হচ্ছে গঙ্গা ধরে, যেহেতু আস্তে আস্তে তখন তারা ব্যবসা বাণিজ্য করতে আসছে 16 শতকে। তখন আমি ওদেরও ভূগোলটা ওরকমই নিলাম। উত্তরে নিলাম ব্যান্ডেল, দক্ষিণে কলকাতা। ত্রিবেণী আর ব্যান্ডেলের মধ্যে খুব যে দূরত্ব তা না। কাজেই আমি তখন বোঝার চেষ্টা করলাম যে একদিকে আমি বাংলার কাব্যগুলো রাখলাম, একদিকে ইউরোপীয়দের মানচিত্রগুলো রাখলাম, রেখে মোটামুটি কাছাকাছি সময়ে বাঙালিদের কাছে যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো হয়তো ইউরোপীয়দের কাছে অতটা প্রাধান্য পাচ্ছে না, আবার ইউরোপীয়দের কাছে যে জায়গাগুলো বিশেষ হয়ে উঠছে সেগুলো হয়তো একজন বাঙালির দৃষ্টিভঙ্গিতে তত। ওদের তো মূলত বাণিজ্যের ক্ষেত্রে মানচিত্র বানানো, বা হ্যাঁ বাণিজ্যের ক্ষেত্রে, এবং যে যে জায়গায়, হ্যাঁ ঠিকই বলছেন, বাণিজ্যের ক্ষেত্রে যে যে জায়গায় তাদের ব্যবসা বাণিজ্য করা যেত, বন্দর তৈরি করার, হ্যাঁ বন্দর ততটা না, উপনিবেশ ছিল, যে যে জায়গায় তাদের হাট ছিল, হাট দেশজ হাটও হতে পারে, সেখানেও তাদের বিক্রি বাট্টা হতো, সেই জায়গাগুলোই মূলত চিহ্নিত করার প্রবণতা ইউরোপীয়দের। তারপর আমি করলাম মানচিত্রগুলো তো তা না হয় বিভিন্ন লাইব্রেরিতে বা অনলাইন আর্কাইভ থেকে পাওয়া যায়, আন্তর্জাতিক মানচিত্র অন্তত ঘরে বসে অ্যাক্সেসেবল, তাও কাঠখড় পোড়াতে হয়েছে, পয়সা খসাতে হয়েছে, সেসব ঠিক আছে, কিন্তু পুঁথিগুলো তো ঘরে বসে পাওয়ার উপায় নেই। তখন এই বইয়ে সম্ভবত মুখ্য বলে 12টি না 13টি কাব্য আছে। আমাদের পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুঁথিশালা আছে। সেই পুঁথিশালাগুলো যাতায়াত পুঁথিগুলো আইডেন্টিফাই করা এবং সেগুলো পারমিশন নিয়ে সেই পুঁথিগুলোর সেই পাতা, যে পাতায় আর কি বর্ণনা আছে যাত্রাপথে, সেই পাতাগুলোর ছবি তুলে এই বইয়ে, মানে টেক্সটটা তো আছেই, তার সঙ্গে অরিজিনাল পুঁথি তো বলা যায় না, পুঁথির অনেক কপি আছে, একটা কপির ছবি। কাজেই আমার মনে হয়েছে সেইটা করলে, মানচিত্রের যেমন ছবি আছেই রঙিনে, তেমন পুঁথিরও আছে। আমি ভেবেছিলাম সেটা করলে বোধহয় বেশি অথেন্টিক হবে, যে পুঁথিরও ছবি পাশাপাশি দেওয়া থাক এবং নিচে পুঁথির যে টেক্সট সেটা লিখেও দেওয়া, কারণ হাতের লেখা দেখে অনেকে পড়তে পারেন না। এইভাবে মোটামুটি পুরোটা সাজানোর চেষ্টা করা। পুঁথিগুলো মানে সময়ান্তরে মানে ভেদ হয় কি, মানে বক্তব্যের ভেদ কিছু হয়? হ্যাঁ সেটা 100 বার হয়, কারণ মূল পুঁথি ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাওয়া যায় না, অরিজিনাল প্রথম লেখাটা। যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে নকল, মানে একটা পুঁথি দেখে বা শুনে আর একটা পুঁথি করা, এরপর নকলের থেকে নকল, নকলের থেকে নকল, এইভাবে পাওয়া যায়। কাজেই সেটা মূলের থেকে হামেশাই হয়। অনেক সময় এমনও পণ্ডিতেরা আন্দাজ করেছেন যে কিছু জায়গার নাম হয়তো প্রথম পুঁথিটাই ছিল না, 200-300 বছরের পরে যখন লিখতে আসা হয়েছে তখন যিনি লিপিকর তিনি হয়তো সেই নামটা ঢুকিয়ে দিয়েছেন ছন্দবদ্ধ করে। এরকম বিভিন্ন সম্ভাবনাই থাকে। কাজেই নকলে ফারাক হবেই। শ্যামনগর প্রসঙ্গটা একটু আসবো। শ্যামনগরে যে শামুক গড় যে বিষয়টা ছিল সেটা একটু বলুন, মানে ইতিহাসের ক্ষেত্রে। আপনি পুরনো কোনো কাব্যে শ্যামনগর নামটা পাবেন না, পাবেন মুলাজোর। কালীবাড়ি অনেক পরে, কালীবাড়ি 1811 না সামথিং ওই দশকটায় আর কি। কালীবাড়ির সঙ্গে মুলাজোর নামের কোনো সম্পর্ক নেই। অনেকে সেটা ভুল করেন, জোড়া মূলা উচ্চারণ করে। মুলাজোর নাম কালীবাড়ি তৈরির 200 বছর আগের থেকে আছে। ওটার রেফারেন্সটা, মানে ওটা কোনো রেফারেন্স কিছু পেয়েছেন, বা মুলাজোর নামটা কেন এলো? বা সুকুমার সেন বলছেন যেখানে জোরে মূলা উৎপাদন হয়, আচ্ছা, মানে উৎপত্তিগতভাবে ওখানে ওই আশেপাশে, মুলাজোরের আশেপাশে কাউগাছি ইত্যাদি এলাকা ছিল, জঙ্গলাকীর্ণ এলাকা। সেখানে যখন বর্গীরা আক্রমণ করলো 1742-43, তখন বর্ধমানের রাজ পরিবার থেকে রাজমাতা এবং তার শিশু সন্তান কাউগাছিতে এসে গড় তৈরি করলেন একটি, নিরাপদে থাকার জন্য।
কেউ কেউ বলেন সেই গড়টির আয়তন ছিল শামুকের মতো, তাই শামুক গড়, সেখান থেকে শ্যামনগর হয়েছে। কেউ কেউ এও বলেন যে ওদের আরাধ্য শ্যাম দেবতা, মানে শ্রীকৃষ্ণ শ্যাম আর কি, তার নাম থেকে শ্যামনগর হচ্ছে। কিন্তু আমি প্রাচীন মানচিত্রে আমি শামুকগুড় এই ইংরেজিতে উচ্চারণ শামুকগুড় এইভাবে লেখা পেয়েছি। তারপর শ্যামনগর এটা পেয়েছি, তারপর আস্তে আস্তে সেটা বিবর্তিত হতে হতে শ্যামনগর আছে। এমনকি অনেক জায়গায় ফোর্ট শ্যামনগর এইভাবেও লেখা হয়েছে আপনার 19th সেঞ্চুরির শেষ পর্যন্ত। ফোর্ট শ্যামনগর সেই ম্যাপও আছে। সেই ফোর্টের কোনো মানে ধ্বংসাবশেষ বা কিছু কোনো স্মৃতি এখন বা চিহ্ন কিছু পরীক্ষাগুলো আছে, পরীক্ষা থেকে চিহ্নিত করা যায়। আমার কাছে 150 বছর আগের ম্যাপ আছে, আর তার সাথে এখন মিলালে পরীক্ষাগুলো এবং কোন লোকেশনে ছিল সেই লোকেশন চিহ্নিত করা যায়। কিন্তু দুর্গের মানে মাটির দুর্গ ছিল, সেই দুর্গের কোনো চিহ্ন ছিল, দুর্গ তো বলা যায় না, গড়, দুর্গ আর গড়ের ফারাক আছে, গড়ের কোনো চিহ্ন নেই। আর ব্যারাকপুরের তো নাম মনে হয় চাণক, যে নাম চাণক, ওটা কি মানে জব চাণকের কিছু নাকি না? জব চাণকের সঙ্গে কোনো সম্পর্কই নেই, জব চাণক আসার বহু আগের থেকে চাণক আছে। ওটার মানে উৎপত্তিগতভাবে কোনো রেফারেন্স কিছু আছে? কেউ বলে চাণক্য থেকে এসেছে। একটা তত্ত্ব আছে যে সপ্তগ্রামের শাসনকর্তা ছিলেন একজন রুকনউদ্দিন বারবক শাহ, তার নামে নাকি বারবক থেকে বারক। কিন্তু সেটা আমার বিশ্বাসযোগ্য বা অনেকেরই বিশ্বাসযোগ্য। সেনাদের ছাউনি বারাক থেকে, যেটা ছাউনি থেকেই ব্যারাক থেকেই ব্যারাকপুর, কারণ অনেক ব্যারাকপুর আছে বিভিন্ন জায়গায়, ব্যারাকপুর নামটা সেগুলো ব্যারাক থেকেই এসছে, সেইটাই সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য। এবং এটা ঠিকই যে ব্যারাকপুরের সেনা ছাউনি তো 1772 তৈরি হলো, তার আগে ব্যারাকপুর নামটা পাওয়া যায় না, চাণকই ব্যবহৃত। এবং এমন ম্যাপও দেখেছি যেখানে ব্যারাকপুর আর চাণক দু নাম পাশাপাশি আছে। এমন নামও দেখেছি যেখানে ব্যারাকপুর বা চাণক এইভাবে লেখা আছে। কাজেই আমি একটা জিনিস শুনেছিলাম, সেটা মানে সঠিক কিনা বলতে পারি না, ওয়েস্ট ইন্ডিজে সেখানে নাকি ব্যারাকপুর বলে কোনো একটা জায়গা আছে, সেটা জানি না, কিন্তু আমাদের আশেপাশেই একাধিক ব্যারাকপুর আছে। পুরনো একটা ম্যাপে দেখেছিলাম বালি বেলুরের আশেপাশে ব্যারাকপুর নামের জায়গা আছে। আচ্ছা, ওদিকে নিউ ব্যারাকপুর তো আছে। কাজেই মানে সেটা কি ব্যারাকপুরে কিছু মানুষ ওখানে গিয়ে থেকেছেন বা সেই কোনটা মানে নিউ ব্যারাকপুর বা অন্য এই যে ব্যারাকপুরটা এই কারণে বলে আমার মনে হয় না। আচ্ছা, নিউ ব্যারাকপুরটা সম্পূর্ণ উদ্বাস্তু বলনি, ওপার থেকে আসে। আচ্ছা, আমি একটা তত্ত্ব জানি বা শুনেছিলাম, কিন্তু আমি নিশ্চিত নই বলে বলতে চাইছি না, কিন্তু ওর সঙ্গে আমাদের এই প্রচলিত ব্যারাকপুরের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আর হ্যাঁ, মানে ব্যারাকপুর এখনো ব্যারাকপুরে একটা মন্দির আছে, শীতলা মন্দির, যার ফলকে চাণক লেখা আছে। এর থেকে বোঝা যাচ্ছে যে ইংরেজদের মুখে যখন ব্যারাকপুর নাম প্রচলিত হচ্ছে, তখনও হয়তো স্থানীয়রা চাণক নামটাকে আঁকড়ে রেখেছে। এবং চাণক সম্ভবত, আমার যা ধারণা ম্যাপ দেখে, চাণক সম্ভবত একটা বড় গ্রাম ছিল, তার একাংশ ব্যারাকপুর বলে পরিচিত হলো, আরেকটা অংশ চাণক্যরা থেকে গেছিল। আর একটা নিজের কৌতূহলের জন্য জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে পানিহাটির জায়গাটা বা যেখানে দণ্ড মহোৎসব যে তলা আর কি, সেটার কোনো রেফারেন্স বা সেটার উৎপত্তিগত মানে কোনো ইতিহাস যদি বলেন। একটা লেখা আপনার পড়েছিলাম একটাতে, এই দণ্ড মহোৎসব বা এই উনি এসেছিলেন, চৈতন্যদেব এসেছিলেন, তার এটা ছিল আর কি লেখার মধ্যে, সেটা একটু বলবেন যদি। পানিহাটি গ্রামটা চৈতন্য আসার অনেক আগের থেকেই ছিল। এখন পানিহাটি শব্দটা এসছে পণ্যহাট্য থেকে, পণ্যের হাট ইত্যাদি, ব্যবসা বাণিজ্যের উল্লেখযোগ্য জায়গা ছিল পানিহাটি। এক সময় পানিহাটি, সুকচর, এই বেল্টটা এক সময় তান্ত্রিক বৌদ্ধদের আবাসস্থল ছিল, সেই রকম বিভিন্ন প্রমাণ পাওয়া যায়, বিভিন্ন জিনিসপত্র উদ্ধার হয়েছে ইত্যাদি। এখন যখন 16 শতকের গোড়ার দিকে চৈতন্য এলেন এবং নিত্যানন্দ এলেন, পরবর্তীকালে নিত্যানন্দ পাশের খড়দায় বসবাস শুরু করলেন, সেই সময় থেকে পানিহাটিতে একটা বৈষ্ণব প্রভাব রীতিমতো শুরু হলো। দণ্ড মহোৎসব তো রঘুনাথ দাসকে দণ্ড দিলেন, সেখান থেকে দণ্ড মহোৎসব তো শুরু হলোই। কাছেই
আমাদের রাঘব পণ্ডিতের বাড়ি আছে, সেটা একটা পাটবাড়ি, হুম, বৈষ্ণবদের উল্লেখযোগ্য তীর্থ বলে। সেই সব নিয়ে পানিহাটির যে মূল খ্যাতি ছড়ালো ১৬শ শতক থেকে, পানিহাটি শুধু বলবো না, পানিহাটি খড়দা একসঙ্গেই বলা যেতে পারে, তার অন্যতম একটা কারণ হচ্ছে বৈষ্ণব তীর্থ হয়ে ওঠা। তবে বৈষ্ণবদের পাশাপাশি শাক্তধারাও সমানভাবে বহমান ছিল। তবে এই গঙ্গার বেল্টের মানে ভাগীরথীর পূর্ব পাড়ের আমাদের আশেপাশের জায়গাগুলো যদি ধরতে হয়, তাহলে পানিহাটির মতো ঐতিহাসিকভাবে সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ জায়গা খুব কমই আছে। সেটা কি ইতিহাসগত শুধু কারণ নাকি আরো অন্য কোনো কারণ? ইতিহাসগত কারণে বলতে পারেন, ধর্মীয় কারণে বলতে পারেন, আচ্ছা, আরও সিনেমাটিক কারণে বলতে পারেন। তার কারণ রেনোয়া দা রিভারের একটা অংশ পানিহাটিতে শ্যুট করেছিলেন। আচ্ছা, বিভিন্ন কারণে, মূলত বলতে পারি ধর্মীয় সাংস্কৃতিক কারণে। সাহিত্য ক্ষেত্রে কোনো মানে প্রভাব বা? হ্যাঁ, আছে তো বটেই। পানিহাটিতে রবীন্দ্রনাথের প্রথম আউটিং 11 বছর বয়সে ছিল পানিহাটিতে। আচ্ছা, সেখানে উনি দীর্ঘদিন ছিলেন। ওখানে তিনি একাধিক লেখাও লিখেছেন, বা সরি, সেই বয়সে লেখেননি, পরবর্তীকালে তার জীবন স্মৃতিতে বা ইত্যাদিতে উঠে এসেছে। এরপরেও রবীন্দ্রনাথ একাধিকবার পানিহাটিতে পেনেটি বলতেন, সেখানে এসেছেন। তারপর সাহিত্যের কথা বলছেন, রাঘব পণ্ডিতের প্রসঙ্গ, যার বাড়ি ছিল পানিহাটিতে, বা দণ্ড মহোৎসব, এগুলো তো প্রচুর বৈষ্ণব সাহিত্যে উঠে এসেছে। উপন্যাস বলতে গিয়ে সাধন চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস আছে পানিহাটা নামে। আচ্ছা, তাতে পানিহাটি শুকচারের বিবর্তনটা ধরা পড়েছে। এরকম বিভিন্ন, তাছাড়া পানিহাটির নিজস্ব বেশ কয়েকজন মানুষজন আছেন, যম দত্ত ইত্যাদি, তাদের লেখাতেও পানিহাটির প্রসঙ্গ বারবার এসেছে। আচ্ছা। এবার একটা প্রসঙ্গে সেটা হচ্ছে কুচিনান শব্দটা আমি পেয়েছি কিছু কিছু ক্ষেত্রে। তো কুচিনান বা লস্থানের যে স্থান মাহাত্ম্য, বা যদি আপনার কোনো রেফারেন্স থাকে ইতিহাসগত, আপনি বলছিলেন একটু আগে, বা কথা বলতে বলতে আপনার সঙ্গে এটা শুনলাম যে এই ব্যাপারে আপনি রীতিমতো পড়াশোনা করেছেন এবং সেটা নিয়ে লিখেছেন বেশ কয়েকটি জায়গায়, সেটা নিয়ে একটু যদি বলেন। আমাদের কাব্যগুলোর বাংলা মানে প্রাক ঔপনিবেশিক যুগের কাব্যগুলোর তো প্রচলন হচ্ছে যখন যাত্রা হয়ে বাণিজ্য তরী যাচ্ছে, তখন দুপাশের জনপদ বলতে বলতে যাওয়া। সেই বলতে বলতে যাওয়ার সময় আপনার দ্বিজমাধবের মঙ্গলচণ্ডীর গীত এবং মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল, এই দুটোতেই একটা জায়গার নাম উঠে আসে, সেটা হচ্ছে কুচিনান আর কুচিনাল। কেউ বলেছে কুচিনাল, কেউ লিখেছে কুচিনাল, যাই হোক। এবং বর্ণনা অনুযায়ী মানে তারা তো ক্রোনোলজি অনুসারে বলতেন, তারা বলতেন যে কলকাতার আগে পড়ছে কুচিনাল এবং বোঝা যাচ্ছে চিতপুরের পরে, এমন একটা পজিশন আস্তে আস্তে বড়নগরের পরে বা চিতপুরের পরে এবং কলকাতার আগে কুচিনালের জায়গাটা। কিন্তু আমরা তো, এবং ওই দুটো কাব্য ছাড়া মধ্যযুগের আর কোথাও আর কোনো প্রধান কাব্যে কুচিনালের উল্লেখ নেই। এবং আমরাও জানি যে কলকাতার কোনো বইয়েই বা কোনো ম্যাপে বলুন বা ইয়েতে গঙ্গার পাড়ে কুচিনান বা কুচিনান বলে কোনো জায়গা নেই। তাহলে হঠাৎ করে ওরা লিখলেন কেন, সেটা প্রক্ষিপ্ত। এখন দেখা যাচ্ছে ঘাটতে ঘাটতে ইয়েতে যে কুচনান বলে একটা গ্রাম ছিল, সেটা গঙ্গার পাড়ে না, গঙ্গার থেকে অনেকটা ভেতরে। সেটা ছিল গিয়ে আপনার মানিকতলা রোড ধরে এখন যেটা কাদাপাড়া, কাকুরগাছি কাদাপাড়া, ইএম বাইপাসের সেই জায়গায় একটা গ্রাম ছিল, গ্রামটার নাম কুচনান। সেই নামটা পাওয়া যায় ব্রিটিশদের একটা নথিতে, যে পলাশির যুদ্ধের পরে মির্জাগড়ের থেকে ওরা 55টা গ্রাম কিনে নেয়, ইংরেজরা ইজারা নেয়। তার সেই 55টা গ্রামের একটা গ্রাম হচ্ছে কুচনান। সেই প্রথম কুচনানের লিখিত দলিল পাওয়া গেল। তারপর থেকে কিন্তু ততদিনে এখন যেটা বেঙ্গল কেমিক্যাল স্টপ বা সেটা ওই জায়গাটা, তার ততদিনে মানে কাব্যের যে কুচনান, সে তো উল্লেখ কেন থাকবে, হয় কোনো তীর্থক্ষেত্র, নয় হাট হিসাবে, ব্যবসা বাণিজ্য কেন্দ্র হিসাবে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু মুকুন্দ চক্রবর্তীর পরে আর কেউ কুচনানে উল্লেখ করেনি। মুকুন্দ চক্রবর্তী লিখছেন আন্দাজ 1594-এ। তারপরে আবার
কুচনানের নাম পাচ্ছি কি আমি 1757 পরে, মানে প্রায় 150 বছরের উপরে গ্যাপ। বোঝা যাচ্ছে সেই সময় কুচনানের সাথে গঙ্গাপাড়ের এলাকার একটা যোগাযোগ গড়ে উঠেছিল। কিভাবে ছিল? খালপথ। খাল ছাড়া হবে না, কারণ প্রায় 5 কিলোমিটার দূরত্ব। খাল কাটতে। সেই সব দেখে এবং ওই যেটা বললাম 55টা গ্রাম, সেই পজিশন দেখে আমি বেশ কয়েকটা 19th সেঞ্চুরি 20th সেঞ্চুরি ম্যাপ পেয়েছি, যে ম্যাপের মধ্যে কুচনান উল্লেখ আছে। সেই সব দেখে জায়গা করে, এবং কেন গঙ্গার থেকে এত দূরে হওয়ার পরও গঙ্গা পাড়ে কুচনানের নাম উল্লেখ করলেন, তাহলে হয়তো অত দূরে থাকা সত্ত্বেও এতই গুরুত্বপূর্ণ ছিল ব্যবসার কারণে যে পাড়েরও একটা জায়গা খানিক কুচনান বলে পরিচিত ছিল, বা ওখান থেকে কোনো খালপথ ছিল, সেই খাল লুপ্ত রাস্তা হয়ে গেছে, তার সাথে কুচনানের সাথে যোগাযোগ ছিল। সেই সব দেখে টেকে ম্যাপট্যাপ দেখে কুচনানের জায়গাটা আইডেন্টিফাই করা গেছে। এখন ওই জায়গাটা মূলত কাদাপাড়া বলে পরিচিত, EM বাইপাসের পাশে। ওখানে ওই আপনার স্বভূমি, মানি স্কোয়ার, বেঙ্গল কেমিক্যালস, ওই সব জায়গা গড়ে উঠেছে। এবং দীর্ঘদিন অবধি আশেপাশে কাকুরগাছি টাছির তুলনায় কুচনান খানিকটা পিছিয়ে পড়া জলাজমি অঞ্চলেই ছিল, চাষবাস হতো আর কি। এইসব থেকেই আমরা কুচনান জায়গাটা আইডেন্টিফাই করতে পেরেছি। এরপরের যে বইটা নিয়ে আমরা কথা বলবো, ঈদ সাক্ষাৎকার। তো সেই বইয়ের আপনার যে 12টি সাক্ষাৎকার, মোট 15টি সাক্ষাৎকার। তো তারা প্রত্যেকে লোক সংস্কৃতি নিয়ে কাজ করেছেন এবং ক্ষেত্র সমীক্ষার সঙ্গে মূলত যুক্ত। তো তাদের সঙ্গে কীভাবে যোগাযোগ এবং এই বইটার প্রস্তুতি পর্ব আর কি। এর সাক্ষাৎকার সবাই লোক সংস্কৃতি নিয়ে কাজ করেছেন তা না, কেউ কেউ আঞ্চলিক ইতিহাস নিয়েও কাজ করেছেন, কেউ কেউ ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে কাজ করেছেন। তাদের সঙ্গে যোগাযোগ করাটা তো কঠিন না, কঠিন হচ্ছে তাদের কেন নির্বাচন করলাম। সেটা হচ্ছে আমার কাজের সঙ্গে যেহেতু তাদের খানিকটা মিল আছে, বা আমি তাদের ঈদ সাক্ষাৎকার নামটার মধ্যেই লুকিয়ে, যেটা আমি তাদের কাজকে অত্যন্ত সম্মান এবং ঈর্ষা করি, সেই জায়গার থেকে আমি কথোপকথনের মাধ্যমে বোঝার চেষ্টা করেছিলাম যে তারা কোন জায়গার থেকে এই কাজটা শুরু করেছেন, মানে নেপথ্যে কী কারণ ছিল। এবং তাদের বইগুলো তো পড়েই, এই প্রত্যেকটা হচ্ছে একটা বইয়ের ওপর নির্ভর করে, তারা কাজ করে বই লিখেছেন সেই বইটার ওপর নির্ভর করে। কিন্তু সেই বইয়ের বিষয়কেন্দ্রিক যেমন আলোচনা রয়েছে, তেমন অনেক অভিজ্ঞতা বা অনেক কিছু বইয়ে যা লেখা যায় না সেইগুলোও তুলে ধরার চেষ্টা করেছি। মানে সেটাই আসলে যারা এই জাতীয় কাজকর্ম করেন তা অনেক ক্ষেত্রেই 2-4 জন ব্যতিক্রম বাদ দিলে মানে খুব বেশি আলোচিত হন না, এবং তাদের যে বিচিত্র বিপুল অভিজ্ঞতা সেগুলো খুঁচিয়ে বের করে আনা, সেগুলো হয়তো সবসময় সম্ভবও হয় না যদি না যিনি জিজ্ঞেস করছেন তারও সেই বিষয়ে সম্যক ধারণা থাকে। ফলে আমি সেই জায়গার থেকেই আমি চেষ্টা করেছিলাম যে তাদের এই কাজগুলো একে একে ধরে যদি একটা ডকুমেন্টেশন সাক্ষাৎকার আকারে করে রাখা যায়, সেটাই আমার এই সাক্ষাৎকারের মূল্য। এবং আরও মজার কথা হচ্ছে তাদের সাথে কথা বলতে বলতে আমি নিজে অনেক জিনিস জেনেছি, বুঝেছি, আমার অনেক ধারণা পরিষ্কার হয়েছে। এই কথোপকথনগুলো আমার কাছে একটা মানে ক্লাসের লেকচারের মতো দাঁড়িয়েছে। ফলে এবং আমি নিজেও শিখেছি প্রতিনিয়ত, অজানা জিনিস জানা সম্ভব হয়েছে। ফলে এই কাজটা অনেকটা আমার পুরো নিজের জন্য বলতে পারেন, মানে আমি নিজে উপকৃত হয়েছি। এবং মানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মানে ইতিহাস তো মানে একটা আগে যেটা হতো মানে ধর্মের ইতিহাসটাই মূলত প্রাধান্য পেত, এবং তার থেকে মানে ফ্যাকচুয়াল ইতিহাস বা টেক্সচুয়াল যে ইতিহাস তার সেটা কতটা আলাদা বলে মনে হয়? বাংলায় ইতিহাস চেতনা তো আলাদা করে ছিল না। ফলে মানে ইতিহাস লিখছি বলে কেউ লেখেননি, তারা নিজেদের মতো লিখেছেন। ধরুন আমরা যে কাব্যগুলো নিয়ে আলোচনা করলাম, সেই কাব্যগুলোই যদি ধরি, আসলে আমাদের একটা মানে প্রাক ঔপনিবেশিক যুগে বেশিরভাগ শিল্পই তো কোনো না কোনোভাবে ধর্মাশ্রিত। সে আপনি সাহিত্য বলুন, শিল্পকলা বলুন, স্থাপত্য বলুন, সবই অন্তত 80%ই ধর্মকেন্দ্রিক। সেগুলোর মধ্যে থেকেই তার সমকালীনতাকে খুঁজে পাওয়া গেলে পরবর্তীকালে সেগুলো ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে। এই যেমন কাব্য, একজন যখন লিখছেন, কাব্যের মূল বিষয় হয়তো কোনো দেবদেবীর মাহাত্ম্য বর্ণন, মূল প্রতিপাদ্য। তার মধ্যে তার সমকালীন যখন লিখছেন যিনি, তার সমকালীন
সমাজ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, এমনকি ভূগোল, যাত্রাপথ যেটা নিয়ে কাজ করেছি, এই বিষয়গুলো সবটা লুকিয়ে উঠে থাকে। আসছে। পরবর্তীকালের গবেষক বা আলোচকরা সেই উপাদানগুলোকেই মানে কুড়িয়ে নিয়ে ব্যবহার করেন। যা যা লেখা হয় তার 100% কি সেই সময়েরই বলে ধরে নেওয়া তা না, একাধিক রেফারেন্স থেকে মিলিয়ে হয়তো মানে তুল্যমূল্য বিচার করে সম্ভাব্যতার কাছাকাছি পৌঁছানো। কাজেই উপাদান হিসাবে সেগুলোকে ফেলে দেওয়া যায় না। ইতিহাস মানে সঠিক ইতিহাস, সেটা এই শব্দটা কতটা মানে সঠিক? একদমই ঠিক না, একদমই ঠিক। একদমই ঠিক না। মানে একাডেমিক্সরা আরও বলতে, কারণ ইতিহাসের বিষয়টাই হচ্ছে আজকে ধরুন একটা জিনিস খুঁজে পাওয়া গেল, একটা ধারণা জন্মালো, কালকে আবার একটা জিনিস খুঁজে পাওয়া যাবে, সেই ধারণা তছনছ হয়ে যাবে, নতুন কোনো একটা থিওরি হয়তো। আঞ্চলিক ইতিহাস, আমি 2016 সালে বেলঘড়িয়ার বইটা বেরিয়েছিল, এখনও নতুন নতুন বিভিন্ন উপাদান পাই ঘাটতে ঘাটতে, অন্যান্য কাজের সূত্রে হাতের কাছে চলে আসে। ফলে কোনোটাই, এমনকি এই বইটার ক্ষেত্রেও আমি গত সপ্তাহেই এমন দুটো ম্যাপ পেলাম যে ম্যাপগুলো দেখার পর মনে হলো এটা বইটায় রাখার উপযুক্ত। কাজেই সবসময় ইতিহাস তো হাতের নাগালে চলে আসে না, তথ্য বা উপাদান, তারপর তো সেগুলোর উপর ভিত্তি করে বিশ্লেষণ। কাজেই সঠিক ইতিহাস কোনো সময় দাঁড়িয়েই বলা যায় এখন পর্যন্ত জানা ইতিহাস, সেই জানাটা কার কাছে জানা, এমন বিষয় হতে পারে যে বিষয়টা হয়তো আমি জানি না, অন্য কোনো মানুষ জানে। মানে খুব সাবজেক্টিভ বিষয়, মানে কার কিরকম, হ্যাঁ, মানে আমি অধিকারী নই হয়তো কোনো বিষয়ে, আমি হয়তো একটা স্কেল পর্যন্ত জানলাম, আমার থেকে যিনি বেশি চর্চিত তিনি হয়তো আরো ওপরের স্কেল পর্যন্ত জানেন, কিন্তু তিনি যেটা জানলেন সেটাই যে আলটিমেট, সেইটাও দাবি করার কোনো উপায় নেই। আর সঠিক ইতিহাস বলতে যেটা বোঝান, একটা ঘটনা, তারপর আসে সেই ঘটনার বিশ্লেষণ। এই যে সম্প্রতি যে বিষয়টা নিয়ে খুব চর্চা হচ্ছে, 46-এর দাঙ্গা, একটা ঘটনা, এই ঘটেছে, কিছু ফ্যাক্ট আছে, সেই ফ্যাক্টকে এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে দেখবে, এক একভাবে বিশ্লেষণ করবে। কাজেই শুধুমাত্র ইতিহাসের কাজ তো শুধু ফ্যাক্টে গিয়ে থেমে যাওয়া, সেটা একরকম, এবার ফ্যাক্টকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্লেষণ করা, সেটাকে বিভিন্ন ধারার ঐতিহাসিকরা বিভিন্ন ধারায় করবেন, বিভিন্ন দিক উঠে আসবে বিশ্লেষণের মধ্যে দিয়ে। কাজে কোনোটাকেই সেইভাবে সঠিক বলা যায় না, প্রত্যেকটারই মানে সঠিক ব্যাপারটা আপেক্ষিক, কার কাছে সঠিক সেটা বিবেচ্য। এই প্রসঙ্গে একটা মানে মনে পড়ছে যে এখন যে পাঠ্যক্রম থেকে বিভিন্ন ইতিহাসের উপাদানগুলোকে বিকৃত করা হচ্ছে বা মুছে ফেলা হচ্ছে, মোগলদের ইতিহাস সম্প্রতি মুছে ফেলা হচ্ছে, এবং কুম্ভ মেলার একটা মানে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং কুম্ভ মেলার আমি শুনেছি আমাদের রাজ্যের ইতিহাস বইয়ে নাকি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন পড়ানো হয়। তো মানে এটা তাহলে পরবর্তী প্রজন্মের কাছে কিভাবে পৌঁছবে? মানে সব দেখুন, প্রথম কথা, এর উত্তর দেওয়ার উপযুক্ত মানুষ সম্ভবত আমি নই, কারণ আমি ইতিহাসের একাডেমিক্সের লোক নই। যিনি একাডেমিক্সের লোক তিনি ভালো বলবেন, আমি ইন্ডিপেন্ডেন্ট, মানে নিজের চেষ্টা দিয়ে যতটা করা যায় সেই জায়গার থেকে একজন ইতিহাস ভালোবাসি, সেই জায়গার থেকে বলতে পারি অন্যায় তো হচ্ছেই, মানে সবই জানানো দরকার, তা বলে সিঙ্গুর নন্দীগ্রাম জানানোর দরকার নেই। তার কারণ হচ্ছে আমরা যখন ইতিহাস পড়েছি দেখবেন আমাদের মূলত ইতিহাসের বিষয়টা স্কুলে আর কি, স্কুল জীবনে ইতিহাসের বিষয়টা শেষ হয়ে আসতো সংবিধানে গিয়ে, কম বেশি। বর্তমান সময় থেকে অন্তত 50 বছরের একটা গ্যাপ থাকুক। কাজেই এখন যদি ইতিহাস কোনো ছাত্রছাত্রী পড়ে, তারা এই 2025-এ দাঁড়িয়ে তারা 71-এর নকশাল আন্দোলন পড়ুক, মুক্তিযুদ্ধ পড়ুক, ইমার্জেন্সি পড়ুক ইন্দিরা গান্ধীর, সেইখানে সে থেমে যাক। সিঙ্গুর নন্দীগ্রাম এখনো ইতিহাস হওয়ার উপযুক্তই হয়নি। আর ওই দিকেও যেটা বলছেন মানে মুঘল আমল ইত্যাদি ধরে বাদ দিয়ে দিচ্ছে, মানে অস্বীকার করে কি লাভ? অস্বীকার করে তো সত্য বদলানো যায় না। জানা সবটাই উচিত, এবং অনেকের এইটাই যে আগেকার পাঠ্যক্রমে বা কংগ্রেস আমলে ওইগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে, ভারতের নিজস্ব ইতিহাস গড়ে তোলা হয়নি। তাই হলে দুটোই প্যারালালি তুমি রাখো, কিন্তু নিরপেক্ষভাবে রাখো, গ্লোরিফাই না করে। আমার এজেন্ডা প্রতিষ্ঠার জন্য কোনো বিষয়কে গ্লোরিফাই করব, তাহলে সেটাই আবার মানে সত্যর থেকে দেখুন, আপনি যেটা বললেন সঠিক ইতিহাস, সেই সঠিক ইতিহাসের বিষয়টা ভ্যারি করে কিন্তু তার বিশ্লেষণের মধ্যে দিয়ে। ডকুমেন্ট, তথ্য তো এদিক ওদিক হতে পারে না, ফ্যাক্ট বা ঘটনা ক্রমের এদিক ওদিক হতে পারে না। একটা ঘটনা ঘটেছে, সেটাকে বিভিন্ন জন বিভিন্নভাবে দেখতে পারে, সেই ব্যাখ্যাটা রাইট উইং একভাবে করবে, লেফট উইং একভাবে করবে, কিন্তু তুমি ঘটনাটা যদি ছাত্রছাত্রীদের পড়াও তাতে তো ক্ষতি নেই। সেইটাই যদি তুমি মুছে দাও, তাতে ইতিহাস একটা সময়কে খুবলে তুলে নেয়।
মানে এবং আরও স্পেসিফিক্যালি মুঘলদের অস্বীকার করার কোনো জায়গাই নেই, এত অবভিয়াস একটা পার্ট ভারতের ইতিহাসের। এবং মানে একাডেমিক বা স্কলার যারা হিস্টোরিয়ান বা ইয়েতে ইন্ডিয়ার, ধরুন আপনার রামচন্দ্র গুহ বলুন, রমিলা থাপার বলুন, তাদের যে লেখা মানে আমাদের প্রজন্ম ধরুন পড়ছে বা কেউ কেউ হয়তো পড়ছে, কিন্তু তার পরবর্তী যে প্রজন্ম তাদের কাছে কি সেটাকে সিম্পলিফাই করে পৌঁছানোর দায়িত্ব আমাদের আছে নাকি না, তারা যদি নিজের ইচ্ছা হয় তখন সে জেনে পড়ে দেখুন, কোনো কালই ডিসকোর্সের বাইরের ছেলেপুলেরা খুব যে উল্লসিত হয়ে বা আগ বাড়িয়ে পড়েছে তা তো না। যারা ইতিহাসের ছাত্রছাত্রী তারা ঠিকই পড়বে তাদের, আর তার বাইরে যারা পড়ে তারা নিজের আগ্রহ পড়ে, কাজেই সেটা যদি পড়ার হয় তখন তাতেই পড়বে। এরপরে তাহলে আপনার কবিতা প্রসঙ্গে আসি। কবিতা চর্চার আপনার যে মানে শুরু যখন, সেটা কোন সময় থেকে আর কি? যেটা একেবারে গোড়ায় বলছিলাম, মানে এমনি বাড়ি খাতায় নিজের শখে, তো শৈশবেই প্রথম আমার পত্রিকায় কবিতা প্রকাশ ধারাবাহিকভাবে শুরু হয় 2013 সাল থেকে। আর প্রথম বইটা বেরোয় 2018 সালে, দীপাবলি নাকি শবযাত্রা। তারপর দীপাবলি নাকি শবযাত্রা, বেইমানির যা কিছু চিরাগ, বাংলার ব্রত, অবাং মনস্কোচর, আর এই 25-এর বইমেলায় একটা বেরিয়েছে পাকাটিয়া দিবার শতেক খেলাচ্ছা। এই পাঁচটা। আপনার যে কটা কবিতা পড়েছি আমি, তার মধ্যে একটা ইতিহাস বা সংকেত একটা ব্যাপার বা মিথের একটা প্রভাব আছে। তো সেটা কি আপনার ইতিহাস চর্চার সঙ্গে খানিকটা অনেকটাই যোগাযোগ আছে বলে সেটা কবিতায় প্রভাব পড়েছে নাকি না? একটা প্রভাব আছে, কিন্তু একমাত্র নয়, কিন্তু অনেক কবিতাতেই বা কিছু 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 কবিতাতে সেই বিষয়টা আছে যেটা চিনতে পারে। হ্যাঁ, মানে সেটা যে শুধুমাত্র ইতিহাস চর্চার কারণে পড়েছে তা না, ইতিহাস চর্চা একটা কারণ, তার পাশাপাশি আমার বড় হয়ে ওঠাটাও কারণ। যে আচার বা যে সংস্কৃতি আমি আমার চারপাশে বা আমার পরিবারে দেখেছি সেইগুলো কারণ, আমার নিজের পড়াশোনা করে জানতে চাওয়ার চেষ্টা একটা কারণ, আমার বাংলাকে জানতে চাওয়ার চেষ্টা। মানে আমি কোনো বিষয়ে বা অধিকাংশ বিষয়ে আমি বিশ্বাস করি না, ধরুন ধর্মের যে অনুষঙ্গ বা এগুলো আছে, কিন্তু সেগুলো তো আমার বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করে না। বাংলার অসংখ্য মানুষ এই যে বাংলায় ব্রত, এই যে ব্রতর কামনা, সেগুলো আমি একটাও বিশ্বাস করি না, কিন্তু যে নারীটি বিশ্বাস করেন তাকে আমি অসম্মান করি না, তার মনস্তত্ত্বটা বুঝতে চেয়েছি আমি। কাজেই আমি একটা জায়গায় একটা কথা বলেছিলাম যে একজন কবিতা লিখিয়ে যা লেখেন সেটা সবসময় যে তিনি তার নিজের কথাই লিখবেন তার কোনো মানে নেই। অন্যের কথাকে কবিতা লেখার মুহূর্তে তার নিজের করে লিখতে পারে, তার মানে ব্যক্তিটি যে সবসময়ের জন্য সেটাই বিশ্বাস করছেন তার কোনো কথা। কাজেই হ্যাঁ, আমার বেশ কিছু কবিতায় এই প্রসঙ্গগুলো এসেছে, এবং সেটা কোথাও শুধুমাত্র ইতিহাস চর্চার না, আমার পরিবার, বড় হয়ে ওঠা, আমার সাংস্কৃতিক ধ্যান ধারণা সব কিছুরই ফসল। আপনার প্রিয় কবির তালিকায় কি মনীন্দ্রগুপ্ত, অলোকরঞ্জন দাশগুপ্ত কি আছেন? মানে যার কবিতায় হয়তো সংকেত বা এই ধরনের বিষয়গুলো আমরা দেখি বা খোঁজে পাই। প্রিয় কবি বলতে দেখুন, আমাকে যদি কেউ 5 জন প্রিয় কবি বলে আমি বলবো না বা বলতে পারবো না। একজন হলে একজনের নাম চোখ বুঝে বলে দেওয়া যায়, কিন্তু 5 জন হলে বা 10 জন হলে, কারণ অনেককেই তো পড়েছি, প্রত্যেকেই কোনো না কোনোভাবে ছাপ ফেলে গেছেন। সেই ছাপ ফেলাটা আমার লেখায় প্রতিফলিত হবে তার কোনো কথা নেই, পাঠক হিসাবে আমাকে সমৃদ্ধ করেছে। কাজেই হ্যাঁ, তার মধ্যে মনীন্দ্রগুপ্ত তো আছেনই। অলোকরঞ্জনের তুখোর ছন্দজ্ঞান, তুখোর অন্তমিলের বোধ, সেগুলো পাঠক হিসাবে তো আমাকে আনন্দ দিয়েইছে, বলে অস্বীকার করার তো কোনো জায়গা নেই। আরও অনেক মানুষ আছেন, কাজেই মানে মনীন্দ্রগুপ্তকে আলাদা করে আমি এগিয়ে রাখবো না। আচ্ছা, আর আপনার কবিতা লেখার ক্ষেত্রে বা ইতিহাস চর্চার বা বই লেখার সময় আর কি কোন সত্তাটা বেশি মানে সামনে আসছে, বা দুটো সত্তার মধ্যে ক্ল্যাশ হচ্ছে কিনা? প্রচণ্ড। আচ্ছা, প্রচণ্ড ক্ল্যাশ হচ্ছে। তার কারণ হচ্ছে, মানে একটা খুব প্রচলিত কথা আছে যে কবিতা সতীন সহ্য করতে পারে না। যে কবিতা লেখে, কবিতার বিষয়টা সর্বগ্রাসী, যে সমস্তটাই সে দাবি করে। এবং কি করব, মানে কবিতাও তো দিনের শেষে একটা খোঁজ। একজন কবি যখন লেখা শুরু করেন তিনি জানেন না প্রথম লাইনটা লেখার পর যে শেষ কোথায় গিয়ে হবে। আমার ইতিহাসও তো একটা খোঁজ, যে শুরু করছি, সেখান থেকে আস্তে আস্তে খুঁড়তে খুঁড়তে এমন একটা অনাবিষ্কৃত জায়গায় গিয়ে দাঁড়ালাম যেটা কল্পনাও করিনি। এখন বহু অভিজ্ঞতা আমার হয়েছে কাজগুলো করতে গিয়ে। কাজেই
এই খোঁজ এবং কৌতূহলের দিক উল্টো দিক থেকে যদি কখনো ধরি, যারা এখানে আপনার ঈর্ষার খাতে যারা আমরা পেয়েছি যাদের কথা আর কি, অঞ্জনবাবুর কথা যেমন আছে, তো তিনি ধরুন অসামান্য কবিতা লেখেন, সেটা আমরা হয়তো তার দ্বিতীয় সত্তা বা মানে সেকেন্ড পরিচয় বলতে পারি, কিন্তু তার ইতিহাস চর্চা জায়গাটা প্রথমে সামনে এসছে সবার আর কি, সেটা জানে সবাই। ইতিহাস চর্চা না, শিল্প বা শিল্প বা শিল্পের শিল্পের ইতিহাস। চর্চা। তো সেটা কি মানে কবি অঞ্জন সেনকে বা আমাদের যদি কোনো সব কবি হ্যাঁ, সেটা সত্তার কবি অঞ্জন সেনকে তো কোথাও পিছিয়ে দিয়েছে পিছিয়ে পড়েছে। অন্তত তার সমকালীন, তিনি 70 দশকের, তার সমকালে কে ছিল জানি না, কিন্তু আমিও তো প্রায় 12-13 বছর ধরে বাংলা কবিতা পড়ছি ধারাবাহিকভাবে। পাঠক আমার কাছে তো কবি অঞ্জন সেন অনেক পরে এসছে, মানে হয়তো তার সেই পরিচয়টা সেকেন্ডারি হয়ে গেছে। এবং আমার কাছে এইটা একটা সত্যিই লড়াই, কারণ একটা জিনিস অত্যন্ত সময়, শ্রম, একাগ্রতা দাবি করে ইতিহাসে বিষয়টা, এবং তার সঙ্গে কবিতা ধারাবাহিকভাবে চর্চা না করলে সূক্ষ্মতাগুলো ক্ষয়ে যেতে বাধ্য। ফলে দুটোকে ব্যালেন্স করে চলাটা সত্যি লড়াই এবং চ্যালেঞ্জের, সেটা এখনো অবধি চেষ্টা করে যাচ্ছি। এবং দুটোর মধ্যে একটা বাঁচতে গেলে দিনের শেষে যদি কোনো একটা ছেড়ে দিতে হয় কখনো, দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিস্থিতি, তাহলে আমি কবিতাটাকেই রাখবো, অন্যটাকে ছেড়ে দেবো। সম্প্রতি মানে রাহুল পুরকায়স্থ চলে গেলেন, তো সেটা মানে আপনাকে এবং আপনার কবিতাকে কতটা একা করলো আর কি? কবিতাকে সেইভাবে একা করে না, কিন্তু ব্যক্তি আমাকে প্রচণ্ড একা করেছে। তার কারণ আমরা দুজনেই, মানে উনিও তো বেলঘরিয়ার মানুষ, আমি খুবই ভালো ছিল, আলাপ পরিচয় ছিল, আমাকে উনি অত্যন্ত স্নেহ করতেন। প্রায় 10 বছরের উপর যোগাযোগ, অহরহ ওর বাড়িতে যেতাম, প্রচুর আড্ডা হতো কবিতা নিয়ে, অন্যান্য ইতিহাস নিয়ে, সাহিত্য জগৎ নিয়ে, আর বহু বিষয় নিয়ে অফুরন্ত আড্ডা। কতবার হয়েছে তার ঠিক নেই। আমার প্রথম বই বেলঘড়ি ইতিহাস সন্ধানের ভূমিকা ওনারই লেখা ছিল। ফলে এবং আমার কাছে উনি একজন অভিভাবকের মতো ছিলেন, মানে কোনো কিছুতে একটা আটকালে বা কোনো বিষয়ে দ্বন্দ্ব বা সংশয় হলে ওর কাছে যেতাম বা ওকে ফোন করতাম। উনি, এবং ওই মানুষটিকে আমি বিশ্বাস করতাম যে ওর ইতিহাস, প্রায় 60 বছর বয়স উনি যেভাবে কাটিয়েছেন, সেই অর্থে উনি মানে কম্প্রোমাইজ করেছেন, আপোষ করেছেন সে তেমনটা নন। কাজেই ওনার কবিতাও তো বেশ সংকেতধ্বনি কবিতা, প্রচণ্ডই সংকেতধ্বনি কবিতা। কাজেই ওই মানুষটি যে কথাটা বলবেন সেই কথাটা মানলে আমার কোনো ক্ষতি হবে না, এরকম একটা বিশ্বাস জন্মে গিয়েছিল। ফলে উনি যখন একটা লাইন মনে পড়ছে, ক্রমশ কবিতা মৃত্যুর দিকে যায় বলে একটা লাইন, বিখ্যাত লাইন। এই রূপে ক্রমে ক্রমে কবিতা মৃত্যুর দিকে যায় সম্ভবত। আর এটা খুব খুব বড় একটা ক্ষতি, 60 বছর 61 বছর চলে যাওয়ার বয়স। এরপরে আপনার সুবিমল বসাককে নিয়ে যে কাজ আপনার, সেটার প্রসঙ্গে যদি একটু কিছু বলেন। আমার প্রথম বই যদি বলি বেলঘড়ি ইতিহাস সন্ধানে 2016 মে মাসে বেরোলো। তারও আগের বই কিন্তু 2016 বইমেলায় বেরোলো, আমার সম্পাদনার কাজ, সেটা হচ্ছে সুবিমল বসাক সংকলন প্রথম খণ্ড। সুবিমল বসাক হচ্ছেন হাংরি জেনারেশনের একজন উল্লেখযোগ্য গদ্যকার, এখন তার 86 বছর বয়স। তার আমি দুটো ওর বই সম্পাদনা করেছি, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, দুটো বই মিলিয়ে 7খানা বই আছে দুটো খণ্ডে। ওই বইগুলো পাওয়া যেত না, আউট অফ প্রিন্ট ছিল। আমি ওইগুলো সংকলিত করে এখন অ্যাভেলেবল, এবং আমি চেষ্টা করেছি, কারণ ওর সাথে আমার বয়সেরই ফারাক প্রায় 50 বছরের ওপরে। কাজেই আমি চেষ্টা করেছি তার যে বইগুলো এখন আর অ্যাভেলেবল নেই সেগুলো আবার ফিরিয়ে আনা, যাতে তার পরের প্রজন্মের যারা পড়েনি তারা পড়ে। এবং আরও বিভিন্নভাবে, মানে আমি চেষ্টা করার কেউ নেই, উনি নিজের গুণেই পরিচিত, এত বড় একজন গদ্যকার। উনি খুব ভালো অনুবাদক, অনুবাদে সাহিত্য একাডেমি পেয়েছেন। তারপরও মানে আমার চেষ্টা করার কিছু নেই, মানে যে বইগুলো পাঠকের কাছে পাওয়া যায় না, এখনো পাওয়া যায়নি, সেগুলো ফিরিয়ে আনার ওইটুকু ভূমিকা পালন করেছি। ওনার আরও বেশ কিছু ওনাকে নিয়ে কাজ করার, মানে বই আকারে পরিকল্পনা আছে। ওনার একটা ডায়েরি দীর্ঘদিন ধরে করছি, আর অন্যান্য কাজের চাপে করা হচ্ছেও না, প্রায় 6-7 বছর হয়ে গেল, করে ফেলতে হবে। ওনার সেই হাংরি পিরিয়ডে লেখা ডায়েরি, সেটা সম্পাদনা করছি, বেরোবে হয়তো।
মেন স্ট্রিম সাহিত্য কি হাংরি জেনারেশন বা সাবঅল্টার্ন সাহিত্যকে পিছিয়ে রেখেছে ইচ্ছা করে, নাকি না এটা সময়ের দাবি বলে বা পপুলিস্ট বলে এখনকার যে সাহিত্য সেটা না, এগিয়ে আছে? এইটা শুধু এখনের বলে তো না, সেটা ষাট সবসময়। সত্তরের দশকেও ছিল। তার কারণ হচ্ছে আপনি যে মেইন স্ট্রিম বলছেন, সেই একেবারে মানে পাতি মেইন স্ট্রিম সাহিত্য মূল উপাদান বা মূল অনুঘটক তো হচ্ছে বিপুল পরিমাণ পাঠক। সেই পাঠক সাধারণত, ব্যতিক্রম আছে, সাধারণত একমুখী একরৈখিক লেখা পড়তে ভালোবাসে। তার মধ্যে আলোচনা থাকবে, কিন্তু খুব বেশি এক্সপেরিমেন্টাল গদ্য বা খুব বেশি ঘটনার ঘনঘটা বা সুনীল বসাকের লেখার যেটা বৈশিষ্ট্য ছিল যে এক অধ্যায়ের সঙ্গে এক অধ্যায়ের কোনো লিঙ্ক নেই, মানে ডিন্যারেটিভাইজড এই টার্মটা ব্যবহার করা যায়, যে কোনো ন্যারেটিভ, আখ্যান না, আখ্যানকে ভেঙে নিজের গদ্যশৈলী, নিজের বর্ণশৈলী দিই, সেটা আমি দোষও দেই না, সেটা খুব স্বাভাবিকভাবেই সাধারণ পাঠক হজম করতে পারবে না। আমিও কি সব পারি? আমিও পারি না, চেষ্টা করতে হয়। সেটা ওই ওনার গদ্যের ক্ষেত্রে হোক বা কবিতার ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রেও তো অনেকে এমনি জেনারেল কবিতার ক্ষেত্রেও তো অনেকে বলেন যে কবিতা দুর্বোধ্য হয়ে যাচ্ছে, পড়া যায় না। সেটা পাঠকেরও প্র্যাকটিসের ওপর তো খানিকটা নির্ভর করে। এখন যেমন উদয়ন ঘোষের লেখা বা কমল কুমার মজুমদারের লেখা বা অমিয় ভূষণ মজুমদার বা শহীদুল জহির, এই লেখা অতটা আমরা পাই না সামনে, বা যারা মানে পাঠকের ইচ্ছা থাকলেও সেই বইগুলো আনা সম্ভব হয় না বা খুঁজে পাওয়া যায় না। তো এইটার মানে আপনার কোনো পরবর্তী প্রচেষ্টা কিছু বা কোনো ইচ্ছা কিছু আছে এই? না, আপনি যে নামগুলো বললেন এদের সবারই বই কিন্তু এদিক ওদিকে অ্যাভেলেবল, মানে আপনি এমন না মানে সরঞ্জিৎ চক্রবর্তীর মতো চাইলেই পেয়ে যাব তেমন না, কিন্তু কলেজ স্ট্রিটে খুঁজলেই পাওয়া যাবে, মানে রেগুলারও আছে, ছাপাও আছে। আর সবাইকে নিয়ে তো আমার পক্ষে কাজ করা সম্ভব না, আমার সেই ইচ্ছেও নেই, তাগিদও নেই। সুবিমল বসাককে নিয়ে কেন করছি? কারণ উনি আজকে আমি বেলঘড়িয়ায় থাকি, উনি যদি অন্য কোনো জায়গায় থাকতেন আমিও সেই লাফালাফিটি করতাম না, তার কারণ উনি আমার প্রতিবেশী, প্রধান কথা। দ্বিতীয় কথা, ওনার যে ডকুমেন্ট বা ওনার যে বইপত্র, মানে পুরানো সময় দুর্লভ বইপত্র, সেগুলো আমি সহজে অ্যাক্সেস পেয়েছি প্রতিবেশী হওয়ার সূত্রে এবং বাংলা ভাষায় লেখালেখি করি সেই সূত্রে। সেই জন্য আমার পক্ষে সেগুলো নিয়ে কাজ করা সুবিধাজনক হয়েছে। এবং যেহেতু প্রতিবেশী এবং লেখা পড়ে পড়লেও খুব ছোটোবেলার থেকেই ওনাকে চিনি, ফলে এই কাজগুলো করতে আমার নিজের মধ্যেও একটা উৎসাহ দেখা দিই। আপনি যাদের কথা বললেন তাদের বা এরকম ইয়েদের, তাদের বই আকারে পড়লে, বই বেরোলে হয়তো আমার পড়তে উৎসাহ জাগতে পারে, কিন্তু বই বার করার যে উদ্যোগ, সেইটা সবসময় আমার মধ্যে। সোমেন চন্দনীয় খুব একটা কাজ এখন আছে, রচনা সংগ্রহ আছে দুই একটা, বা জগদীশ গুপ্তের আছে, এগুলো পাওয়া যায় কিন্তু ওই বহুল প্রচারিত। বরানগর অঞ্চলটা তো ভাস্কর চক্রবর্তীর বাসস্থান হিসেবে আমরা, ভাস্কর, আপনার তুষার রায়, ফাল্গুনী রায়, ওরা বরানগরে থাকতে। তবে দুজন মানুষকে আমি প্রচণ্ড মিস করি, মানে একজন হচ্ছেন গৌতম বসু কবি, উনি মারা গেলেন 2000, গৌতম দা মারা গেলেন 2022-23 না, গৌতম দা মারা গেলেন 2021-এ। আর রাহুল পুরকায়স্থ সম্প্রতি চলে মত পত্রিকা থেকে একটা সংখ্যা করেছিল, মানে গৌতম বসুকে নিয়ে, যতদূর মনে পড়ছে। গৌতম বসুকে নিয়ে অনেকে কাজ করেছে, একাধিক আদম কাজ করেছে, তবুও প্রয়াস বোধহয় একটা বই বা পত্রিকা করেছিল, বিদুর করেছিল কিনা মনে পড়ছে না, একাধিক মানুষ কাজ করেছে গৌতম বসু। রাহুল পুরকায়স্থ থেকে নিয়েও হচ্ছে বিভিন্ন ক্রোড়পত্র বা বই আকারে। পুরকায়স্থ সঙ্গে হিরণ মিত্র একটা কোনো কোলাবোরেটিভ কাজ করেছিল। হ্যাঁ হ্যাঁ, ও তরঙ্গ লাফাও বলে হিরণদার আঁকা আর রাহুল পুরকায়স্থর কবিতা। আচ্ছা, এরপরে চলে এসে আপনার পরের যে বই আর কি হতে চলেছে, বা বইমেলায়, আগামী বইমেলা আমরা কি আপনার কাছ থেকে পেতে চলেছি? এইটা হচ্ছে একটা নিবন্ধের সংকলন, 10-12টা নিবন্ধ থাকবে। সেগুলো হচ্ছে ইতিহাস কেন্দ্রিক। তার একটা আপনাকে বললাম, ধরুন কুচিনান, যেটা নিয়ে আলোচনা হলো, এরকম আরও বেশ কিছু টপিক আছে যে টপিকগুলো নিয়ে ইতিপূর্বে বাংলা ভাষায় একদমই চর্চা হয়নি বৃহত্তর পরিসরে। কোনো বইয়ের মধ্যে হয়তো সামান্য উল্লেখ আছে, কিন্তু বিস্তারে চর্চা। এবং এরকম বেশ কিছু টপিক যেগুলো হয়তো এককালে ছিল, এখন নেই বা হারিয়ে গেছে। কিছু টপিকে মানে বাঙালির সঙ্গে ইংরেজদের কমিউনিকেশন বোঝা যাবে, কিছু টপিকে বাংলারই হারিয়ে যাওয়া, ধরুন একটা প্রত্নক্ষেত্র ইত্যাদি, কিছুতে সিনেমার সঙ্গে আঞ্চলিক ইতিহাসের সম্পর্ক ইত্যাদি ধরা যাবে।
এরকম বিভিন্ন বিষয় নিয়ে মূলত পালস্ট্রি ইতিহাস, এবং প্রচুর ডকুমেন্ট আনিয়েছি বা জোগাড় করতে হয়েছে ব্রিটিশ লাইব্রেরি, ব্রিটিশ মিউজিয়াম, আমেরিকার বিভিন্ন লাইব্রেরি অফ কংগ্রেস ইত্যাদি জায়গার থেকে। ফলে প্রচুর দুর্লভ ডকুমেন্ট, ছবি ইত্যাদিও থাকছে। ফলে আমি চেষ্টা করছি, যদিও গঙ্গা তীরবর্তী জনপদের জন্য একটাই টপিক, ওটা হচ্ছে মাল্টিপল টপিক, কিন্তু তাও মানে কলকাতার বাইরের, ভৌগোলিক কলকাতার কন্ডিশনের বাইরে। কলকাতায় যেহেতু অনেক কাজ হয়ে গেছে, সচেতনভাবে সেটাকে আমি সচেতনভাবেই কলকাতাকে এড়িয়ে যাই, চর্বিত চর্বণ মনে হয়। আর আমি যে টপিকগুলো বেছেছি সেই টপিকগুলো নিয়ে বাংলা ভাষায় বিস্তারে কাজ হয়, সেইগুলো নিয়েই সংকলিত করে একটা বইয়ের পরিকল্পনা আছে। আমাদের আর্ট পৌড়ে নিয়ে যদি একটু কিছু বলেন, মানে এই আমাদের উদ্যোগ, যেটা আমাদের পডকাস্টের যে উদ্যোগ, সেটা নিয়ে একটু যদি কিছু বলেন। হ্যাঁ, মানে এখনকার সময়ে পডকাস্ট বিষয়টা খুবই জরুরি হয়ে দাঁড়াচ্ছে, কারণ মানে সেটা আমরাও বুঝতে পারি যে বিভিন্ন ক্ষেত্রেই লিখিত মাধ্যমের তুলনায় অডিও ভিজুয়াল মাধ্যমের সঙ্গে মানুষ বেশি এঙ্গেজ করে, মানুষের কাছে ক্ষেত্র বিশেষে বেশি বিশ্বাসযোগ্যও হয়তো হয়ে ওঠে। ধরুন কোন একটা জিনিস মানুষ বই পড়ছে, সেটা তো একটা ধৈর্যের বিষয়। আজকের দিনে এত ফাস্ট লাইফ, সেখানে অডিও ভিজুয়াল মাধ্যমটা অত্যন্ত ভালোভাবে মানুষ রিলেট করতে পারে, এবং যদি ঠিকঠাক বিষয়গুলো ধরে আনা যায় তাহলে, বা তুলে আনা যায়, তাহলে অডিও ভিজুয়াল মাধ্যম যে ভবিষ্যতের জিনিস তা নিয়ে তো নেই। এবং ধরুন না, আজকে আমরা যে বিষয়টা, আমিও তো আপনাদের প্রায় সমবয়সী, একই প্রজন্মের, যে বিষয়টা আমি এত কষ্ট করে বা ইত্যাদিতে লিখে প্রতিষ্ঠা করলাম, ধরুন লিখলাম, তার সঙ্গে একটা ছবি দিয়ে প্রতিষ্ঠা করলাম, কেউ একটা সেই জায়গায় গিয়ে সেটা ভিডিও দেখিয়ে দিল, মানুষ খুব স্বাভাবিকভাবে সেইটা প্রথম দেখতে চাইবে, কারণ বেশিরভাগ পাঠক বা মানুষের ক্ষেত্রেই মানে কতটা ডেপথ বা কতটা ইনফরমেশন, তার থেকে বেশি তুলনায় সামান্য ইনফরমেশন, তার সাথে অডিও ভিজুয়াল। কাজেই ভারতের বাইরে, এমনকি বাংলা ভাষাতেও পডকাস্ট যে ভবিষ্যৎ, পডকাস্ট হয়তো আর 5-10 বছর থাকবে, অন্য কোনো ফরম্যাট আসবে, কিন্তু এই অডিও ভিজুয়াল ফরম্যাটটাই ভবিষ্যৎ। কাজেই আপনারা যেটা করছেন সেটা সময়ের দাবি। এবং আরও ভালো কথা, আমি 2015 সালে যে কাজগুলো করতে পারতাম না প্রযুক্তির কারণে, 2025 সালে পারি, ঠিক সেইভাবেই মানে 2015 সালে হয়তো এই পডকাস্ট বিষয়টা সম্ভব ছিল না, 25-এ সম্ভব, 35-এ অন্য কোনো ফর্মে আসবে। কাজেই বিভিন্নভাবে এই বিষয়গুলো আর্কাইভ করে রাখা বিভিন্ন ক্ষেত্রের মানুষের, সেটা হয়তো আজকে বুঝবে না, এবং খুব তথাকথিত কোট আনকোট সেলিব্রিটিদের ছাড়া প্রচুর হয়তো ভিউও আসবে না, কিন্তু আমার বিশ্বাস এই প্রজেক্টগুলোর আর্কাইভাল ভ্যালু প্রচুর। আমরা আজকে চাইলেও, ভাস্কর চক্রবর্তী 2005 পর্যন্ত বেঁচে ছিলেন, কোনো ভালো অডিও ভিজুয়াল নেই, 2-4টে কবিতা পাঠ ছাড়া। এমনকি আমার এটা আফসোস, বহু কবি আছেন, অনেকে মারা গেছে, অনেকে জীবিত, তাদের কোনো ভালো অডিও ভিজুয়াল ইন্টারভিউ নেই। কাজেই আমার দুজনের কথা মানে মনে পড়ছে, শম্ভুরক্ষিত এবং শম্ভুনাথ চট্টোপাধ্যায় এবং শঙ্খ ঘোষই বলুন না, কি আছে, সুন্দর গাঙ্গুলি 2012 সালে মারা গেছেন, উৎপল কুমার বসু মারা গেছেন 2015 সালে, অলোক রঞ্জন কয়েক বছর আগে মারা গেলেন। কোথায় এগুলো? দেখুন, রাহুল পুরকায়স্থর অনেক কবিতা পাঠের ভিডিও টিডিও পাওয়া যায়, প্রচুর সাক্ষাৎকার নেওয়া হয়েছে লিখিত ফরম্যাট, আমিও নিয়েছি, একটাও খুব ভালো অডিও ভিজুয়াল তো নেই। কাজেই পডকাস্ট বিষয়টা বর্তমানের ক্ষেত্রে যত না, যে কারণে আমরা হাত কামড়াই, জানেন, মানে আমরা মানে অনেকেই কামড়ান, যে 1952 না 53 সালে জীবনানন্দ নাকি আকাশবাণীতে কবিতা পাঠ করেছিলেন, সেইটার পাওয়া যায় না, রেকর্ডিংটা চিরতরে হারিয়ে গেছে, জীবনানন্দের কণ্ঠস্বর শোনার কোনো উপায় নেই। কাজে আর্কাইভিংয়ের যে কি গুরুত্ব, মানে সেটা অকল্পনীয়। এই পডকাস্ট ভবিষ্যতের জন্য সেই কাজটা করে যাচ্ছে। অডিও ভিজুয়ালেও মানে কিছু না কিছু কেউ একটা ক্যামেরা নিয়ে করতেই পারেন, কিন্তু সঠিকভাবে একটা, হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে একজন ইয়ং জেনারেশন বা যে কারণে ধরুন আপনারা কিনা জানি না, আমি অন্তত এক সময় যখন মানে সাবস্ক্রাইব করার উপায় টুপায় ছিল না, আমরা তো টরেন্ট দিয়ে নামিয়ে সিনেমা দেখেছি, বাজে কোয়ালিটি হল প্রিন্ট দেখেছি, কিন্তু এখন যখন বিকল্প ওটিটিতে চলে আসে, তখন ওই
আজ থেকে 10 বছর আগে হল প্রিন্টের যে বাজে কোয়ালিটি দেখতাম, এখন তো সেটা না। দেখার ধৈর্যই থাকবে না। কাজেই পডকাস্ট এখনও অনেকেই করতে পারেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যদি প্রপার ওয়েতে, ঝকঝকে স্ক্রিন, ভালো সাউন্ড, প্রপার এডিটিং, এগুলো ছাড়া যদি না করা যায় তাহলে মানুষ মানে বর্তমান প্রজন্ম পৌঁছাবে না, ভিজুয়ালি অ্যাট্রাকটিভ হবে না। কাজেই করাটাই শুধু বিষয় না, ভালোভাবে করাটাও খুব জরুরি। শেষ করবো আপনার কবিতা পাঠ দিয়ে আর কি। বিশ্বরূপ দর্শন যোগ 1। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমার ভিতরে প্রভু, দেখেছি অজস্র চিতাকাঠ কারা এনে জড়ো করলো, আগুন ধরালো, পায়ে ঘি মাখিয়ে দেওয়ার বিলাস এখানে প্রযোজ্য নহে। অস্পৃশ্য সবাই, স্পর্শে এত বিষ ছড়ালো কখন? জগৎ সংসার এসে হামুখে নিস্তব্ধ হচ্ছে, মাছি বসছে, উড়ে যাচ্ছে ওই আরও রুগ্ন বেঁচে থাকা। যে বেঁচে রইল থেকে মরে গেল তোমার কৃপায়, যেন বা দুর্বল পংক্তি, কবিতা জোটেনি বলে শরণার্থী অপ্রকাশিত। এতদ দৃশ্যের সামনে ক্ষুদ্র অতি অসহায়, অজ্ঞানতা ক্ষমহে পূজন, বুঝিনি তুমিও ধূর্ত, ছদ্মবেশে করে খাও, প্রাণ কেড়ে নিয়তি চেনাও। 2। এও তো দেখেছি প্রভু তোমার ভিতরে যারা তিষ্ঠ বলে উঠেছে হঠাৎ, করাল ডংস্ট্রা মুখে ভস্য ঢেলে বুঝিয়েছে লীলাভাষ্য মানে না কিছুই। 10টি অধ্যায় শুধু কথোপকথনে গেল, 11 ধৈর্য ভেঙে যায়। তোমাকে সম্পূর্ণ চিনে তোমারই বিরুদ্ধে যদি হাত রাখে শ্রীমদ্ গীতায়, আগাম মার্জনা চেয়ে রাখছি, আমিও কিন্তু স্বজন বিয়োগে মৃতপ্রায়। আজকে আমরা এই পর্ব এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ শ্রী তন্ময় ভট্টাচার্যকে। নমস্কার।